গভীর রাত, চারদিক নিস্তব্ধতার চাদরে ছেয়ে আছে। সেই আঁধার ছিন্ন করে হঠাৎই গগনভেদী এক নারী কণ্ঠের আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো শ্মশান জুড়ে। খালি পায়ে প্রাণপণে দৌড়াচ্ছিল এক তরুণী। তার শাড়ির আঁচল বুকের উপর থেকে খসে পড়েছে, চোখে মুখে আতঙ্কের ছায়া। নিশ্ছিদ্র আঁধারে চারদিক কিছুই দেখা যায় না, তবুও পালাতে হবে, কারণ এই শ্মশানের গোলক ধাঁধাতে তাকে তুলে এনে ফেলে দেওয়া হয়েছে বিয়ের মণ্ডপ থেকে। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে সে বারবার বলছিল, গঙ্গা প্রসাদ, তোমার মনে এই ছিল? তোমাকে আমি বন্ধুর মতো ভেবেছিলাম, আর তুমি আমার এই সর্বনাশ করলে। পেছন থেকে শোনা যাচ্ছিল খড়মের খটখট শব্দ। অতীব ধীর পায়ে এক অমানুষ এগিয়ে আসছে। তার হাতে ধরা মানুষের কঙ্কালের খুলি। কর্কশ হাসিতে সে কাঁপিয়ে দিচ্ছে রাতের অন্ধকার। তোকে ধরে এনে আমার অভীষ্ট সম্পূর্ণ করবই। পালা, যত খুশি পালা। এই শ্মশানের প্রতিটা ইঞ্চি আমার আয়ত্তে। না, তোকে আমি ধরা দেব না। তোর কাছে ধরা দেওয়ার চাইতে অগ্নিতে নিজেকে সঁপে দেব, পঞ্চভূতে বিলীন হয়ে যাব। তবু তবু তুই আমাকে পাবি না। মেয়েটা হাহাকার করে কেঁদে উঠল। দৌড়াতে দৌড়াতে তার পায়ে কাঁটা ফুটে গেল। ব্যথায় আর্তনাদ করে থমকে দাঁড়ালো সে। পা তুলে উল্টিয়ে দেখতেই চোখ থেকে নতুন ধারা বয়ে গেল। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে সেই পাষণ্ড গঙ্গা প্রসাদ, অসামাজিক জেল খাটা নারী বিদ্বেষে পঞ্জীভূত এক বিকৃত মানুষ। শ্মশানের মাটি রক্তে ভিজে যেতে লাগলো, আর মেয়েটা যন্ত্রণায় কুঁকড়ে উঠেও প্রাণপণে দৌড়ে গিয়ে পড়ল শ্মশান লাগোয়া অঘরী প্রেতমাতা ঝাটকেশ্বরীর মন্দিরে। মন্দিরে তখনও এক বর্ষিয়ান পুরোহিত মাতাল অবস্থায় দেবীর পুজো করছিলেন। আচমকা মেয়েটাকে দেখে তিনি চমকে উঠলেন। কি তুমি কে? এমন সাজে শ্মশানে কি করছো? মেয়েটা কাঁপতে কাঁপতে কেবল বলতে পারল, নিরাপদ আশ্রয়, আমাকে কোথাও লুকিয়ে রাখুন, নয়তো আমার অবস্থা সঙ্গীন হবে। পুরোহিতের মুখে আতঙ্কের ছায়া। তিনি চিৎকার করে ডাকলেন, জটাধর, ও জটাধর, এদিকে আয়। গায়ের গন্ধে মদ ও নেশায় চূর হয়ে থাকা কোষ্টি পাথরের মতো কালো বিশাল বপু এক লোক এসে দাঁড়ালো। মেয়েটাকে দেখে বলল, কি কি করতে হবে বলুন ভবানী বাবু? পুরোহিত তৎক্ষণাৎ আদেশ দিলেন, জমিদার বাড়িতে নিয়ে যা। তোর ঠেলা গাড়ি আছে তো, সেই গাড়িতে করেই নিয়ে যা। পথে কোথাও থামবি না। শোন, ভুল করে হলেও না। জটাধর দ্বিধা নিয়ে বলল, কিন্তু ওই গাড়িতে তো মৃতদেহ বয়ে আনা হয়। ওই গাড়িতে। হুঙ্কার দিয়ে পুরোহিত থামিয়ে দিলেন। যা বলছি তাই কর। নে, এই 100 টাকাটা নে। কাজ ঠিকঠাক হলে বকশিসও পাবি। টাকার লোভে জটাধরের চোখ
চকচক করে উঠল। টাকা তুলে সে বিনীতভাবে বুক পকেটে রাখল। ছাতিম গাছের নিচে রাখা তার ঠেলা গাড়িটা টেনে এনে মেয়েটাকে পাঁজা খোলা করে তুলল, তার হাত পা শক্ত করে বেঁধে দিল। পুরোহিত তখন মন্দিরের দরজায় তালা লাগাচ্ছেন। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িতে তখন রাত 11টা ছুঁই ছুঁই। যাওয়ার আগে বললেন, আমার ভাগের অঙ্কটা যেন ঠিক মতো দিয়ে পাই, কথাটা মনে থাকে যেন, জমিদারকে বলে দিস। গভীর রাতে সেই ঠেলা গাড়ি শ্মশানের পথ ছেড়ে বেরিয়ে গেল। চারিদিকে শুধুই শ্মশানের মতো নিস্তব্ধতা। মেঠো পথ দিয়ে যেতে যেতে ফিল্মি একটি হিন্দি গান গাইছিল জটাধর। মুসাফির হুঁ यारो, না ঘর হ্যায় না ঠিকানা। তার বাসা এই চিতপুর গ্রামের শ্মশানের এক কোণে। এই রাত তার কাছে খুব চেনা, খুবই স্বাভাবিক। ঠেলা গাড়িটা যখন শ্মশানের এবড়ো খেবড়ো পথ ছেড়ে কাঁচা রাস্তায় পড়ল, ঝাঁকুনিতে মেয়েটার জ্ঞান ফিরল। মাথার ভেতরটা তখনও ভোঁ ভোঁ করছে, যেন হাজারটা ঝিঁঝি পোকা একসঙ্গে ডাকছে। পিঠের নিচে শক্ত তক্তা আর নাকে উৎকট পচা লাশের গন্ধ। সে চোখ মেলতেই দেখল মাথার উপর দিয়ে দ্রুত সরে যাচ্ছে ঘন কালো মেঘে ঢাকা আকাশ, আর দুপাশে নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকা তাল গাছের সারি। উঠে বসার চেষ্টা করতেই সে বুঝল শরীরটা অবশ। হাত এবং পা মোটা নারকেলের দড়ি দিয়ে ঢাকা আর তক্তা সংলগ্ন হাতলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছিল তার। অন্ধকার চিরে সে আর্তনাদ করে উঠল। কে আছো? আমায় ছেড়ে দাও, ওগো দয়া করো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সামনে থেকে কোনো উত্তর এলো না, শুধু শোনা যাচ্ছিল জটাধরের ভারী পায়ের শব্দ আর চাকার কর্কশ চেঁচে আওয়াজ। জটাধর আপন মনে তখনও গেয়ে চলেছে, মুসাফির হুঁ यारो, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে জল। মেয়েটা এবার পাগলের মতো ছটফট করতে লাগলো। দড়ির ঘষায় কবজি ছড়ে রক্ত বেরোতে শুরু করেছে। সে আবারও চিৎকার করল, এই যে লোকটা, কথা বলছো না কেন? শ্মশানে ওই পুরোহিত ঠাকুর তো বলল আমাকে নিরাপদ আশ্রয় পাঠাতে। তবে তবে কেন আমাকে এমন পশুর মতো বেঁধে রেখেছো? খোলো খোলো, দড়িগুলো খুলে দাও, আমি মরে যাচ্ছি। জটাধর এবার গান থামালো, কিন্তু ঘাড় ফেরালো না। নির্লিপ্ত গলায় বলল, চুপচাপ শুয়ে থাক ছুরি, চিল্লামিল্লি করে কোনো লাভ নেই। এই তল্লাটে এখন জ্যান্ত মানুষের চেয়ে মরা বেশি থাকে। তো চিল্লানি শোনার মতো কেউ নেই এখানে। মরা মানে আমাকে কি মারতে নিয়ে যাচ্ছ? মেয়েটার গলায় কান্নার বাঁধ ভাঙল। আমি কি দোষ করেছি? ওই গঙ্গা প্রসাদের হাত থেকে বাঁচতে আমি মন্দিরে এলাম, আর তোমরা আমার সাথে এই করছো। তোমরা কি মানুষ নও? মেয়েটার বুক ফাটা কান্না আর হাহাকারে জটাধর এবার বিরক্তি নিয়ে একবার ঘাড় ফেরালো। চাঁদের আবছা আলোয় তার নেশাতুর চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। সে দাঁত বের করে একটা কদর্য হাসি দিয়ে বলল, ভবানী বাবু মিছে কথা বলেনি, তোকে আমি একেবারে নিরাপদ আশ্রয় পৌঁছে দিচ্ছি। ওখানে গেলে আর কোনোদিন কোনো গঙ্গা প্রসাদ তোকে ছুতে পারবে না। ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, শুধু আরাম আর আরাম।
আরাম আর আরাম। মিথ্যেবাদী শয়তান! আরামের জন্য কেউ মানুষকে এভাবে বেঁধে নিয়ে যায়? আমাকে ছেড়ে দাও, আমি বলছি তোমায়, আমি একাই পথ চিনে চলে যেতে পারবো। আমার বাড়ি এখান থেকে খুব দূরে নয়, মেঘডোবা গ্রাম। আমাকে শুধু নামিয়ে দাও, আমি নিজেই চলে যাব। জটাধর এক মুহূর্তের জন্য গাড়িটা থামালো। বিড়ি ধরাতে ধরাতে ক্ষণক্ষণে গলায় বলল, মেঘডোবা? ওরে বাবা, সে তো অনেক পথ। অতটা পথ যাওয়ার মতো পা কি তোর আস্ত আছে? কাঁটা বিঁধে তো পা ফুলিয়েছিস সালা। তার চেয়ে জমিদার বাড়ির এক জায়গায় থাকা অনেক ভালো রে পাগলি। মেয়েটা ফুঁপিয়ে উঠে বলল, আমি জমিদার বাড়ি যাব না, আমি মেঘডোবা যাব। ওখানে আমার বাবা আছে, ভাই আছে, তারা আমায় খুঁজছে। তুমি আমায় ছেড়ে দাও। বাবা তোমাকে অনেক টাকা দেবে। ভবানী বাবু তোমাকে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি দেবে। দোহাই তোমার, এই দড়িটা খুলে দাও। জটাধর বিড়ির ধোঁয়া ছেড়ে অট্ট হাসি হাসল। টাকা টাকা তো আমি আগেই পেয়ে গেছি। আর বকশিস সে তো জমিদার বাবু দেবেন। তুই জানিস না রে মেয়ে, শ্মশানের ডোম একবার যার দায় নেয় তাকে শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছে দিয়েই ছাড়ে। তুই মেঘডোবা ভুলে যা। আজ রাত থেকে তোর নতুন ঠিকানার নাম জমিদার বাড়ির অন্দরমহল। বলেই সে আবার দ্বিগুণ জোরে গাড়ি টানতে শুরু করলো। মেয়েটা অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘডোবা গ্রামের সেই মেঠো পথ, বাবার হাসি মুখ সব যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো ঠেলা গাড়ির সেই নোংরা তক্তায়, যেখানে ইতিপূর্বে হয়তো শত শত লাশের শেষ অশ্রু জমা হয়েছিল। বাইরে সানাইয়ের সুর চলছে। উঠোন জুড়ে গাঁদা ফুলের মালা আর রান্নার মশলার কড়া গন্ধ। মেঘডোবা গ্রামের অবস্থাপন্ন গৃহস্থ অলোকেশ বাবুর একমাত্র মেয়ে মালতীর বিয়ে আজ। পাত্রপক্ষ লগ্ন বয়ে আসার আগেই পৌঁছে গেছে। সারা বাড়িতে লোকে লোকারণ্য। অলোকেশ বাবু হন্তদন্ত হয়ে বারান্দায় এসে বলল, ওরে ও ননি, আরে মেজো কর্তার পানের বাটাটা কোথায় রাখলি রে? আরে জনার্দন, ওদিকে মিষ্টির থালাগুলো কি সাজানো হয়েছে? আহা, জামাই বাবাজিরা তো দোল গোড়াতে। আরে অলোকেশটা ব্যস্ত হবেন না, সব ঠিকঠাকই হচ্ছে। তা আমাদের মা জননী কোথায়? তাকে তো একবারও দেখলাম না। আরে ভাই, মেয়েরা কি আর অত সহজে সামনে আসে? আজাগোজা চলছে বোধহয়। আচ্ছা গিন্নি, আরে ও গিন্নি, বলি শুনছো গো? দেরি করছো কেন অত? জামাই যে চলে এলো, একটু বরণ ডালাটা গুছিয়ে নাও। ভেতর বাড়ি থেকে মালতীর মা সুষমা দেবী আঁচলটা কোমরে জড়িয়ে বেরিয়ে এলেন। চোখে মুখে খুশির ঝিলিক, কিন্তু কপালে বিন্দু বিন্দু উদ্বেগের ঘাম। এই তো গো আসছি। শাকটা কোথায় রাখলাম মনেই পড়ছে না। যাই, মালতীকে একবার দেখে আসি ও তৈরি কিনা। মেয়েটা সেই যে কখন ঘরে ঢুকলো আর সারা শব্দই নেই। আহা যাও যাও, তাড়াতাড়ি করো, লগ্ন বয়ে গেলে কিন্তু পুরুত ঠাকুর বড্ড রেগে যাবেন। আরে এই 15 মিনিট পর পরই তো আমাকে তাড়া দিচ্ছেন। সুষমা দেবী দ্রুত পায়ে অন্দরমহলের দিকে গেলেন। মালতীর ঘরের সামনে গিয়ে দেখলেন দরজাটা ভেজানো।
তিনি হালকা করে কড়া নাড়লেন। মালতী, ওরে মা দরজাটা খোলতো মা, অনেক বেলা হলো, নাপিত বউ এসে গেছে তোকে আলতা পরাবে বলে। আর কতক্ষণ ঘরের কোণে বসে থাকবি? ভেতর থেকে কোনো জবাব এলো না। সুষমা দেবী আবার কড়া নাড়লেন, এবার একটু জোরে। মালতী মা, রাগ করে আছিস নাকি রে? জানি তোর এই বিয়েতে অতটা মত ছিল না, কিন্তু পাত্র তো খুব ভালো। খোল দরজাটা, লক্ষ্মী মা আমার। তবুও নিস্তব্ধতা। সুষমা দেবীর বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তিনি এবার গায়ের জোরে দরজায় ধাক্কা দিলেন। কভার দুটো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। কিন্তু ঘরে পা রাখতেই তাঁর রক্ত হিম হয়ে গেল। এ কি মালতী, মালতী কোথায় গেলি? ঘর ফাঁকা, বিছানার চাদরটা দুমড়ে মুছড়ে আছে, জানলাটা হাট করে খোলা। সুষমা দেবীর চিৎকারটা গলার কাছে আটকে গেল। তারপর এক বুক ফাটা আর্তনাদ করে উঠলেন তিনি। ওগো, তোমরা কে কোথায় আছো? শিগগিরই এসো, মালতী নেই, আমার মালতী ঘরে নেই। মুহূর্তের মধ্যে বাড়ির আনন্দ কোলাহল থেমে গেল। অলোকেশবাবু আর পাড়াপড়শিরা হড়বড় করে ঘরের ভেতর ঢুকে এলেন। এ কি বলছো গো গিন্নি? নেই মানে কি? আরে যাবে কোথায়? এই তো কিছুক্ষণ আগেই আমি ওকে দেখলাম। ঘরটা শূন্য খাঁকা করছে। প্রতিবেশী জনার্দন বললেন, জানলাটা তো খোলা দেখছেন অলোকেশ বাবু, কিন্তু এ তো হতে পারে না। মেয়েটা কি তবে নিজেই? আরে তুমি চুপ করো জনার্দন। আমার মেয়ে অমন নয়। ও মেয়েকে ডোবার মান সম্মান কোনোদিনও ডোবাবে না। কিন্তু ও গেল কোথায়? এই অন্ধকারে একা মেয়ে মানুষ। সুষমা দেবী মেঝেতে বসে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। আমি বলেছিলাম ওকে একা ছাড়তে না। কাল বিকেলে মন্দিরে মানত দিতে গিয়েছি, ফেরার পথ কেমন যেন বিমর্ষ লাগছিল। অলোকেশবাবুর গলার শিরাগুলো ফুলে উঠেছে। তিনি পাগলের মতো আলমারির তলা, খাটের নিচ আর বারান্দার কোণগুলো খুঁজছেন। পাড়াপড়শিরা উঠোনে জটলা করছে, ফিসফাস বাড়ছে। ওদিকে বরের গাড়ি এসে দাঁড়িয়েছে সদর দরজায়। সানাইয়ের সুরটা হঠাৎ কেন যেন খুব কর্কশ বলে মনে হচ্ছে। সুষমা দেবী মেঝেতে আছাড় খেয়ে পড়লেন। তার বিলাপের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। আমার সোনা মেয়েটা কোথায় গেল গো? ও জনার্দন ভাই, একটু পাশের বাগানে গিয়ে দেখুন না। ঠিক তখনই মালতীর ছোট বোন টুম্পা ঘরের কোণে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে থমকে দাঁড়ালো। ওর চোখ দুটো ছানা বড় হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় ও চিৎকার করে উঠল, বাবা, মা, এদিকে এসো। এই দেখো, দিদির আয়না, এটা কি লেখা? সবাই তড়িঘড়ি ছুটে গেল আয়নার সামনে। লাল কালি দিয়ে কাঁচের ওপর বড় বড় করে লেখা, আমি চললাম, আমাকে খুঁজো না। যেখানে যাচ্ছি সেখান থেকে কেউ ফেরে না। অলোকেশবাবু চিৎকার করে উঠলেন, এসব কি পাগলামি হচ্ছে? এ একা কোথায় যাবে আমার মেয়েটা? আরে জনার্দন, আলো নিয়ে এসো, জানলার বাইরেটা দেখি আগে। জনার্দন জানলা দিয়ে টর্চের জোরালো আলো ফেললেন পিছনের আমবাগানে। বাগানের ঝোপঝাড়গুলো হাওয়ায় দুলছে। হঠাৎ আলোর রেখা গিয়ে পড়ল মালতীর ঘরের ঠিক নিচের কর্দমাক্ত জমিতে। সেখানে শুধু কতগুলো ধস্তাধস্তির চিহ্ন নয়, বরং পড়ে আছে মালতীর সেই সাধের বেনারসি শাড়ির একটা বড় অংশ, যা মাঝখান থেকে ফালা ফালা করে ছেঁড়া। আর তার পাশেই টুম্পা আর্তনাদ করে উঠল। সবাই দেখল জানলার ঠিক নিচে মাটিতে গেঁথে আছে মালতীর হাতের সেই সোনার নোয়াটা, যেটা সে কখনো হাতছাড়া করত না। কিন্তু নোয়াটা সোজা নেই,
ওটা দুমড়ে মুচড়ে গেছে, আর তার ঠিক পাশেই ঘাসের ওপর চাপ চাপ তাজা রক্ত। কালুর চায়ের দোকানে আড্ডা তখন তুঙ্গে। মাটির ভাঁড়ে চায়ের শেষ চুমুক দিয়ে ত্রিদিবেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর চোখে ক্লান্তি, যেন গত কয়েক রাত চোখের পাতা এক করতে পারেননি তিনি। দোকানের এক কোণে বসে কথাগুলো শুনছিলেন গ্রামের রহস্যময় মানুষ ভেদুগুণিন। বুঝলে কালু, সরকারি কাজে মেঘডোবা যাওয়াটা খুব জরুরি। পঞ্চায়েতের কিছু অডিট বাকি, কিন্তু মনের ভেতরটা কেমন যেন গো গাইছে। গত 3টে রাত ধরেই একই স্বপ্ন দেখছি আমি। কি স্বপ্ন স্যার? কিছু ভয়ঙ্কর কিছু? হ্যাঁ, দেখছি একটা ধূ ধূ শ্মশান, সেখানে একটা জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে এক তরুণী আমাকে ডাকছে। তার হাতে সোনার নোয়া, কিন্তু হাতটা রক্তে ভেজা। সে ডুকরে কাঁদছে আর বলছে, আসবেন না স্যার, এখানে এলে আর ফেরা যায় না। স্বপ্নে ওই চিতার ধোঁয়া যখন আমার নাকে আসে, ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। মনে হয় যেন সত্যি ঘরে পোড়া লাশের গন্ধ ছাড়ছে। আড্ডার বাকিরা চুপ করে গেল। ঠিক তখনই ভেদু এক কোণে বসে থাকা বেঞ্চ থেকে উঠে এলো। একটা সস্তা সিগারেট ধরিয়ে ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে ছাড়ল সে। তার স্থির দৃষ্টি ত্রিদিবেশবাবুর চোখের মণিকোঠায় বিঁধে আছে। স্যার, আপনার ওই স্বপ্নের চিতা মিথ্যে নয়। আপনার সাথে আমিও ভাবছি মেঘডোবায় যাব, যদি আপনার আপত্তি না থাকে। তুমি যাবে? কিন্তু কেন ভেদু? তুমি তো গ্রাম ছেড়ে খুব একটা নড়ো না। শুনুন স্যার, এই বজ্র ভৈরব ভট্টাচার্য মিথ্যে কথা বলে না। আমি যখন গ্রামের পশ্চিমে আমার আরাধ্যা দেবতার পূজায় মগ্ন ছিলাম, তখন ধ্যানে আপনার ওই স্বপ্নের আভাস আমি পেয়েছিলাম। আপনি শ্মশানে যে তরুণীকে দেখেছেন, তার অতৃপ্ত আত্মা মেঘডোবার আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। মনে রাখবেন স্যার, কোনো বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। ওই গ্রামে পা রাখা মানেই মৃত্যুর পরোয়ানা হাতে নেওয়া। ত্রিদিবেশবাবু স্তব্ধ হয়ে বসে রইলেন। চায়ের দোকানের ঝাপসা আলোয় ভেদুগুণিনের মুখটা কোনো প্রাচীন পাথুরে মূর্তির মতো দেখাচ্ছে। তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কালু চায়ের গ্লাসগুলো ধুতে ধুতে হাত থামিয়ে দিয়েছে। পুরো দোকানে তখন পিনপতন নিস্তব্ধতা। ত্রিদিবেশবাবু বিড়বিড় করে বললেন, আমি সরকারি কর্মচারী ভেদু, এইসব অলৌকিক তুকতাক বা আত্মার কথা বিশ্বাস করা আমার সাজে না। কিন্তু ওই পোড়া লাশের গন্ধ, ওটা তো আমি সত্যিই নাকে পাচ্ছি। ঠিক তখনই দোকানের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মৃত্যুর মশাই কেসে উঠলেন। তিনি লাঠিটা ঠুক ঠুক করে এগিয়ে এসে ত্রিদিবেশবাবুর দিকে চাইলেন। গম্ভীর গলায় বললেন, দেখুন বিডিও সাহেব, জেদ করবেন না। ভেদুগুণী নিজে যেতে চাইছে, তখন বুঝবেন জল অনেক দূর গড়িয়েছে। প্রাণ নিয়ে টানাটানি হলে ওই অডিও রিপোর্ট কোনো কাজে আসবে না স্যার। ভেদু বাবা সাথে থাকলে একটা ভরসা পাবেন। ও না থাকলে হয়তো ওই শ্মশানের চিতা আপনার বাস্তবের শয্যা হয়ে দাঁড়াবে। ত্রিদিবেশবাবু একবার মৃত্যুর মশাইয়ের কুচকানো মুখের দিকে চাইলেন, তারপর চাইলেন ভেদুর ওই অতলান্ত চোখের দিকে। এক অদ্ভুত শীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালেন। ঠিক আছে, কাল সকাল 6টায় আমার জিপ আসবে, তৈরি থেকো ভেদু। পরদিন সকালে কুয়াশার চাদর চিরে সরকারি নীল বাতি লাগানো জিপটা এসে থামল গ্রামের মোড়ে। ভেদুগুণিন একটা ছোট্ট ঝোলা কাঁধে নিয়ে
উঠে এলো গাড়িতে। সারাটা পথ কেউ কোনো কথা বলেনি। বেলা বাড়ার সাথে সাথে রাস্তার ধারের জঙ্গল ক্রমশ ঘন হতে লাগলো। অবশেষে জিপটা এসে ঢুকলো মেঘডোমা গ্রামের সীমান্তে। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাম জুড়ে, যেন কোনো এক অদৃশ্য শোকের ছায়া প্রতিটি বাড়ির চালে ঝুলে আছে। গাড়ি গিয়ে থামলো পুরনো আমলের এক বিশাল সরকারি বাংলোর সামনে। নোনা ধরা দেওয়াল আর আগাছায় ভরা বাগান, জায়গাটা দেখলেই গায়ে যেন কাঁটা দেয়। ভেদু গাড়ি থেকে নেমেই মাটির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর নাক দিয়ে লম্বা একটা শ্বাস টেনে থমকে দাঁড়ালো। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে ত্রিদিবেশবাবু ব্যাগটা নামিয়ে বললেন, কি হলো বেদু, দাঁড়িয়ে বললে কেন? চলো। ভেদু মাথা নাড়ল। তার চোখ মুখ তখন কুঁচকে গেছে। সে নিচু গলায় বলল, বাতাসটা ভালো ঠেকছে না স্যার। এই মাটির গন্ধ কেমন যেন পচা মাংসের মতো, আর কাঁচা রক্ত মিশে আছে যেন। আপনি কি কিছু অনুভব করতে পারছেন না? ত্রিদিবেশবাবু হাসার চেষ্টা করে বললেন, ধুর, কি যে বলো, পুরনো বাংলো চামচিকে আর স্যাঁতস্যাঁতে গন্ধ তো থাকবেই। এসব তোমার মনের ভুল। না স্যার, না, বজ্র ভৈরব ভুল বলে না। ওই দেখুন। ভেদু আঙুল দিয়ে বাংলোর পিছনের ঘন ঝোপের দিকে ইশারা করল। ওদিকটার আকাশটা কেমন কালচে লাল হয়ে আছে দেখুন, অথচ এখন তো ভর দুপুর। স্যার, আমার অনুরোধ, এখানে একটা বড় গন্ডগোল আছে। যে কাজের জন্য এসেছেন সেটা দিনের আলো থাকতেই মেটানোর চেষ্টা করুন। কিন্তু ত্রিদিবেশবাবু ঘড়ি দেখে বললেন, পঞ্চায়েত অফিস এখান থেকে 5 মিনিটের পথ। আমাকে এখনই বেরোতে হবে, অডিটের অনেক ফাইল বাকি। তুমি বরং এখানেই হাত মুখ ধুয়ে জিরিয়ে নাও, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। ভেদু দ্রুত ত্রিদিবেশবাবুর সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত সতর্কতা। শুনুন স্যার, আপনি শিক্ষিত মানুষ, আইন মানে, কিন্তু মনে রাখবেন মেঘডোবার মধ্যে কিন্তু আইন চলে না, এখানে চলে অন্য কারো দাপট। আপনি যখন বাইরে থাকবেন ভুলেও কোনো অচেনা লোকের ডাকে সাড়া দেবেন না। বিশেষ করে যদি দেখেন কোনো তরুণী আপনার নাম ধরে ডাকছে, ভুলেও পিছনে ফিরবেন না। মনে রাখবেন স্যার, শ্মশানের ওই চিতা কিন্তু আপনাকে ডাকছে। ত্রিদিবেশবাবু বিরক্ত হয়ে বললেন, আরে ভাই, আমি তো পঞ্চায়েত অফিস যাচ্ছি, শ্মশানে নয়। তুমি অহেতুক ভয় পাচ্ছ। কাঞ্চন, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। জিপটা স্টার্ট নিল। ভেদু জিপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সাবধানে যাবেন স্যার, অন্ধকার নামার আগেই ফেরার চেষ্টা করবেন। আমি বাংলোর চারপাশে একটা গণ্ডি টেনে রাখছি, কিন্তু বাইরের সুরক্ষা আপনার নিজের হাতে। জিপটা ধুলো উড়িয়ে পঞ্চায়েত অফিসের দিকে রওনা দিতেই ভেদু মুনিন আর বাংলোর ভেতরে ঢুকল না। সে নিজেই কাঁধের ঝোলাটা ভালো করে সামলে নিয়ে ধীর পায়ে গ্রামের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। মেঘডোবা গ্রামটা যেন কোনো এক গভীর অসুখে ভুগছে। দু একটা লোক যে পথে ঘাটে চোখে পড়ছে না তা নয়, কিন্তু তাদের কারোর চোখে চোখ রাখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সে গ্রামের উত্তর প্রান্তে এসে পৌঁছাল। সেখানে ঘন শ্যাওলা ধরা এক প্রাচীন তোরণ। তার ভেতর দিয়ে তাকালে দেখা যায় এক বিশাল ভগ্নপ্রায় জমিদার বাড়ি। বাড়ির কারুকার্য করা থামগুলো কখন যে ঝুরঝুরে হয়ে ভেঙে পড়েছে, আর চারপাশটা বুনো লতা গুল্মে এমনভাবে ঢাকা পড়েছে যে মনে হয় যেন জঙ্গল বাড়িটাকে গিলে খাচ্ছে। ভেদু সেই বাড়ির সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। হঠাৎ তার নাকের পাটা ফুলে উঠল।
সেই চেনা পোড়া গন্ধটা কি এখান থেকেই আসছে? সে যখন এক দৃষ্টিতে বাড়িটার অন্ধকার খিলানগুলোর দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই খড়খড় শব্দে একটা পুরনো কাঠের দরজা খুলে গেল। ভেতর থেকে কুঁজো হয়ে এক বুড়ো মালি বেরিয়ে এলো। হাতে একটা জং ধরা কাটারি। মালিটা বাইরে এসেই সামনে এক দীর্ঘকায় জটাধারী মানুষকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। তার হাতের কাটারিটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কুচকানো চোখে কিছুক্ষণ ভেদুর দিকে তাকিয়ে থেকে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে 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 আপনি? এখানে কি কি চাই? এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কেন? ভেদু কোনো ভনিতা করল না। তার গম্ভীর দৃষ্টি মালিটার চোখের ওপর স্থির রেখে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই জমিদার বাড়িতে কি এখনো কেউ থাকে, নাকি এ বাড়ির মালিকরা সবাই ওই শ্মশানে ঠাঁই নিয়েছে? প্রশ্নটা শোনা মাত্রই মালির ফ্যাকাশে মুখটা আরো ম্লান হয়ে গেল। সে দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ শুনছে কিনা। তারপর নিচু গলায় বলল, করুন মশাই, ওসব কথা মুখে আনতে নেই। এ বাড়ির কথা কেউ আলোচনা করে না। আপনি কি বিদেশি? যদি তাই হয় তবে এখান থেকে চলে যান, চলে যান, বিপদ ডাকবেন না। ভেদুগুণিন মালিটার খুব কাছে এগিয়ে গেল। তার বুকের ভেতর থেকে এক অদ্ভুত গোঙানির মতো শব্দ বের হচ্ছে। মালির চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেছে। সে পেছাতে পেছাতে ভগ্নপ্রায় অট্টালিকার জং ধরা গেটটার সাথে একেবারে সেঁটে গেল। ভেদু তার কাঁধের ঝোলা থেকে একটা ছোট্ট মাটির পাত্র বের করে তাতে রাখা বিশেষ তেল মালির কপালে ছুঁয়ে দিল। মালিটা আর্তনাদ করতে যাচ্ছিল, কিন্তু ভেদু তার মুখটা এক হাত দিয়ে চেপে ধরল। চুপ, একদম চিৎকার করবি না। তোকে দেখে কি মনে হয় আমার? তুই কি জানিস তোর চোখের মনি দুটো সাদা হয়ে গেছে? তোকে আমি কেন ছাড়বো না জানিস? কারণ তোর শরীরের ভেতর থেকে মানুষের গন্ধ চলে গিয়ে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে রে। মালি থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতে গুঙাতে লাগলো। ভেদু তার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বজ্র ভৈরবকে মিথ্যে বলে লাভ নেই রে পাগল। এই জমিদার বাড়ির অন্ধকার কোণে কে বসে আছে? কে রোজ রাতে তোর গলার শিরা থেকে ফোঁটা ফোঁটা রক্ত শুষে নেয়? ওই দেখ দেখ, তোর জামার আনাচে কানাচে কালছে দাগগুলো। ওগুলো কিসের? ওগুলো কামড়ের দাগ, তাই না? মালি হঠাৎ একটা ম্লান করুণ হাসি হাসল। সেই হাসিটা এতটাই স্বাভাবিক যেন মালি সব কথা জানে। সে বসল ওই ভাঙা বারান্দার ধাপে। তার কাটারিটা হাত থেকে ঘাসের ওপর পড়ে গেল। আপনি অনেক কিছুই জানেন দেখছি গুণিন বাবা, কিন্তু জেনে কি হবে? এই বাড়ি থেকে বেরোনোর কোনো পথ নেই। এই যে দেখছেন আকাশটা কালছে লাল, এটা তো সূর্যের আলো নয়, এটা ওর চোখের নেশা। আপনি রক্ত শোষণের কথা বলছেন, তা তো ঠিকই, কিন্তু ওটা তো এই বাড়ির নিয়ম। এই বাড়ির বড় শরিক যখন চিতা থেকে ফিরে এলেন তখন থেকেই তো সব বদলে গেল। ভেদু চমকে উঠল। মালি এক দৃষ্টে সামনের ঝোপগুলোর দিকে তাকিয়ে রইল, যেন বহু পুরনো কোনো দৃশ্য তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে এসে ফিসফিস করে বলতে শুরু করলো, আজ থেকে বছর 25 আগের কথা গুণিন বাবা। এ বাড়ি তখন হাসি কান্নাতে গমগম করত। এ বাড়ির ছোট গিন্নির লক্ষ্মীপ্রিয়া মা ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। কি রূপ আর
তার কি শান্ত স্বভাব, কিন্তু কপালে তো সুখ সইল না। জমিদার মহিম চৌধুরী মশাই ছিলেন একেবারে উল্টো মেজাজের, উগ্র রাগী আর ধরাকে সরা জ্ঞান করতেন। তবে তাঁর আসল নেশা ছিল অন্য। রাজকাজ ছেড়ে তিনি রাত দিন শ্মশানের ওই জটাধারী অঘুরী সাধুদের নিয়ে পড়ে থাকতেন। ভেদগুণিন ভ্রু কুঁচকে শুনছিল। সে মাঝপথে বাঁধা দিয়ে বলল, শ্মশানের সাধু? গৃহস্থ বাড়িতে তাদের কি কাজ? মালি মাথা নেড়ে বলল, সেটাই তো অমঙ্গল ডেকে আনলো বাবা। চৌধুরী মশাই চাইতেন অমর হতে। তিনি বিশ্বাস করতেন অপদেবতা বা পিশাচ সিদ্ধি করতে পারলে যমরাজকেও নাকি ঠেকিয়ে রাখা যায়। তাই প্রায় দিনই গভীর রাতে শ্মশান থেকে সেই ভয়ঙ্কর রূপের সাধুরা আসতো। সদর দরজা দিয়ে নয়, ওই যে পেছনের খিড়কি দিয়ে। বাড়িতে তখন মরা মানুষের মাংস আর কাঁচা মদির গন্ধে বাতাস ভারী হয়ে উঠত। লক্ষ্মীপ্রিয়া মা এসব সহ্য করতে পারতেন না। তিনি তো নিষ্ঠাবান বামুনের ঘরের মেয়ে। সকাল বিকেল আহ্নিক করতেন। তিনি চিৎকার করে বলতেন, ওগো, এই টুকটাক ছেড়ে দাও, এ বাড়ির ওপর অভিশাপ নামবে, ছেড়ে দাও না এসব। কিন্তু কে শোনে কার কথা? মালি থামল। তার গলার স্বরটা আরো নিচু হয়ে এলো, যেন পাশের দেওয়ালগুলো আড়ি পেতে শুনছে। তারপর সেই ভয়ঙ্কর রাতটা এলো। সেদিন অমাবস্যার রাত ছিল বাবা। আকাশে চাঁদ নেই, শুধু ঘন কালো মেঘ আর হাড় কাঁপানো বাতাস। জমিদার বাড়িটা যেন এক অতলান্ত অন্ধকার গহ্বর হয়ে দাঁড়িয়েছিল। রাত তখন প্রায় দ্বিতীয় প্রহর শেষ হতে চলেছে। ঠিক তখনই সদর দরজায় সজোরে করাঘাত পড়ল। সেই আওয়াজে গোটা বাড়ির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। কোনো দাস দাসী সাহস করে এগোলো না, কারণ সবাই জানতো ওই সময় কে ফিরতে পারে। কিন্তু লক্ষ্মীপ্রিয়া মা আর স্থির থাকতে পারলেন না। তিনি প্রদীপ হাতে নিয়ে নিজেই এগিয়ে গেলেন। ভারী কাঠের আগল সরাতেই দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে মহিম চৌধুরী। তার পরনের রেশমি পাঞ্জাবিটা কাঁধের কাছে ছেঁড়া, ধুতিতে কাদা মাখা। তিনি ঠিক মতো দাঁড়াতেও পারছিলেন না, টাল খাচ্ছিলেন। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। লক্ষ্মীপ্রিয়া মা প্রদীপটা উপরে তুলতেই ছিটকে তিনি পিছিয়ে এলেন। জমিদার বাবুর গা থেকে তখন উৎকট মদের গন্ধ মিশে আসছে, মরা পোড়া লাশের এক বীভৎস গন্ধ। জমিদার বাবু জড়ানো গলায় অট্টহাসি হেসে উঠলেন। কেউ গিন্নি, দরজায় দাঁড়িয়ে আছো কেন? বৎসারো, আজ আমি অমরত্বের সন্ধান পেয়ে এসেছি। ওই দেখো পেছনে আমার পরম মিত্ররা এসেছে। লক্ষ্মীপ্রিয়া মা দেখলেন মহিম চৌধুরীর পেছনে আবছায়া অন্ধকারে দাঁড়িয়ে আছে তিনটে কঙ্কালসার অঘোরী সাধু, যাদের সারা শরীরে চিতাভস্য মাখা। মা অগ্নি শর্মা হয়ে চিৎকার করে উঠলেন, ছি 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 ছি, তুমি কি মানুষ নাকি পিশাচ গো? এই মাঝরাতে শ্মশানের ওই অপয়া কালমুখদের নিয়ে বাড়িতে ঢোকার সাহস তোমার হয় কি করে? তোমার কি বংশের কথা, সম্মানের কথা একবারও মনে পড়ে না? মহিম চৌধুরী টলতে টলতে গিন্নির খুব কাছে এসে দাঁড়ালেন। তার মুখ থেকে মদের তীব্র ভকভকানি ছিটকে এলো মায়ের ওপরে। তিনি কর্কশ গলায় গর্জে উঠলেন, সমান
আরে সম্মান দিয়ে কি হবে যদি জীবনই না থাকে? এই সাধু বাবারা আমাকে যা দিয়েছেন তা তোর ওই আহ্নিক আর ঠাকুর পুজোয় নেই। শুনল কি, আজ থেকে এ বাড়িতে এরাই আমার অতিথি। যা, এদের জন্য টাটকা মাংস আর মদের ব্যবস্থা কর। লক্ষ্মীপ্রিয়া দেবী প্রদীপটা মাটিতে নামিয়ে রাখলেন। তাঁর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি রুখে দাঁড়িয়ে বললেন, এক পাও আর তুমি এগোবে না। আমার এই পবিত্র ভিটে এই শ্মশানের কুকুরগুলোকে আমি ঢুকতে দেব না। তুমি যদি যেতে চাও তুমি এই পিশাচদের সাথেই চলে যাও। এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তোর এত তেজ লক্ষ্মী? মহিম চৌধুরী হিতাহিত জ্ঞান হারালেন। তিনি মায়ের চুলের মুঠি ধরে একটা হ্যাঁচকা টান দিলেন। মা আর্তনাদ করে উঠলেন। জমিদার বাবুর দাঁতে দাঁত চেপে বললেন, তোর এত তেজ লক্ষ্মী যে বংশের টানে এই সাধুরা আজ আমার দুয়ারে এসেছে? সেই রক্ত কি তুই চিনিস? আজ রাতে তোকে আমি এমন এক দৃশ্য দেখাবো যা দেখলে তোর ওই দেব ভক্তি ঘুচে যাবে। আজ কোনো ঠাকুর দেবতা তোকে বাঁচাতে আসবে না। মালি বলতে বলতে হাঁপাতে লাগলো। গুণিন বাবা, জমিদার বাবু সেদিন কোনো মানুষ ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং শয়তান। তিনি মাকে হির হির করে টেনে নিয়ে গেলেন সেই পেছনের অন্ধকার কুঠুরির দিকে, যেখানে ওই সাধুরা আগেই আসন গেড়ে বসেছিল। মা শুধু একবার চিৎকার করে বলতে পেরেছিলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওগো, তোমরা কেউ আছো? ওগো, এই পিশাচটার হাত থেকে আমাকে বাঁচাও। মালি দম নিল। তার ঘোলাটে চোখ দুটো দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুকনো গালের ওপর। ভেদগুণীন নিষ্পলক চেয়ে আছে। তার হাতে রুদ্রাক্ষের মালাটা স্থির হয়ে গেছে। মালি কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, গুণিন বাবা, তখন আমি জোয়ান মরদ। লাঠি খেলায় আমার হাত জস ছিল এলাকায়। কিন্তু সেই রাতে জমিদার বাড়ির ওই মোরা মাংসের গন্ধে আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল। তবুও মায়ের ওই বুক ফাটা চিৎকার শুনে আমার বুকের রক্ত যেন ছলকে উঠল। আমি আর স্থির থাকতে পারলাম না। হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরে দৌড়ে গেলাম সেই পেছনের অন্ধকার কুঠুরির দিকে। কুঠুরির দরজাটা আধ খোলা। ভেতর থেকে চিতাভস্ম আর পচা মাংসের উৎকট গন্ধে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আগুনের কুণ্ডলি চলছে মাঝখানে, আর তার চারপাশে বসে আছে সেই কঙ্কাল সার অঘরী সাধুরা। তাদের গলায় মানুষের হাড়ের মালা, চোখে রক্তের মতো লাল আভা। আমি দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে চিৎকার করে উঠলাম, খবরদার, ছেড়ে দিন মাকে। জমিদার বাবু, আপনি কি হিতাহিত জ্ঞান হারিয়েছেন? নিজের ঘরের লক্ষ্মীকে এইভাবে পিশাচের হাতে তুলে দিচ্ছেন। কর্তা মায়ের চুলের মুঠি ধরে হির হির করে টেনে আগুনের কাছে নিয়ে যাচ্ছিলেন। আমার কথা শুনে তিনি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে তখন মানুষের চাহনি নেই। তিনি ক্রুদ্ধ গর্জন করতে করতে বললেন, আরে এই তুচ্ছ মালিক, তোর এত বড় সাহস! তুই আসিস আমাকে নীতি কথা শেখাতে? যা এখান থেকে, চলে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে, নইলে মেরে তোর একেবারে হাত পা ভেঙে দেব। ওরে মালে, তুই পালা। এরা মানুষ নয় রে, এরা সব পিশাচ। আমায় এরা শেষ করে ফেলবে। তুই অন্তত নিজের প্রাণটা বাঁচা মালে, পালা। আমি এক কদম এগিয়ে এসে লাঠিটা উঁচিয়ে ধরে বললাম, না মা,
এই মালি বেঁচে থাকতে আপনার গায়ে কোনো অপদেবতার ছায়া পড়তে দেবে না। ছোটবেলা থেকে আপনার হাতের অন্ন খেয়ে বড় হয়েছি। আজ যদি সেই নুন আমি শোধ করতে না পারি তবে নরকেও আমার ঠাঁই হবে না। কত অট্ট হাসি হেসে উঠলেন, তারপর বললেন, নুন শোধ করবে? আয় তবে দেখ তোর অন্নদাত্রীর রক্তে আজ কিভাবে সিদ্ধি লাভ হয়। এই সাধু বাবা, ধরো ওই পাগলটাকে। একজন অঘরী সাধু ঝুলি থেকে একটা মানুষের করুটি বের করে আমার দিকে ছুঁড়ে দিল। আমি সেটা এক ঝটকায় লাঠি দিয়ে সরিয়ে দিয়ে এক লাফে জমিদার বাবুর সামনে এসে দাঁড়ালাম। জমিদার বাবু, শেষবারের মতো বলছি, মার চুলের মুঠি ছাড়ুন। আপনি নেশায় চুর হয়ে আছেন, কাল সকালে কিন্তু আপনি পস্তাবেন। প্রস্তাব? আমি এখন অমরত্বের দুয়ারে, তুই বাধা দিচ্ছিস? মর তবে। জমিদার বাবু এক হাতে মাকে ধরে অন্য হাতে আমার টুটি চেপে ধরলেন, কিন্তু আমিও তখন মরিয়া। আমি নিজের সর্বশক্তি দিয়ে মহিম চৌধুরীর কবজিটাতে মোচড় দিলাম। জমিদার বাবু যন্ত্রণায় চিৎকার করে মাকে ছেড়ে দিলেন। মা টলতে টলতে দূরে ছিটকে পড়লেন। মা, আপনি পালান, খিড়কি দিয়ে সোজা ঠাকুর ঘরে চলে যান, ওখানে এরা ঢুকতে পারবে না। গুনিন বাবা, আমি যখন মাকে চিৎকার করে পালানোর কথা বলছি, ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে জমের মতো কে যেন আমার পেছনে এসে দাঁড়ালো। আমি কিছু বোঝার আগে সে জোরে আমাকে আঘাত করলো। আমি মাথা চেপে ধরে আর্তনাদ করে উঠলাম, কে মারলো? মাথার পেছনে ভারী কোনো পাথরের জিনিসের নিরেট আঘাত। আমার চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হয়ে এলো। চারপাশের আগুনের কুণ্ডলিটা যেন হাজার হাজার আগুনের গোল্লা হয়ে নাচতে লাগলো। আমি ধপাস করে চিত হয়ে মাটিতে পড়ে গেলাম। শরীরটা অসাড়, কিন্তু জ্ঞানটুকু তখনও পুরোপুরি যায়নি। আর সেই অবস্থাতেই শুনলাম গিন্নিমার গগনভেদী আর্তনাদ, ওরে বালি, পিশাচেরা আমাকে মেরে ফেললো রে। ওগো, তোমরা মানুষ তো, তোমরা রাক্ষস, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। জগদম্বা তোমাদের বিনাশ করবেন, ছেড়ে দাও। জমিদার মশাই অট্ট হাসি দিয়ে আমার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালেন, তারপর বললেন, তোর জগদম্বা আজ ঘুমে আচ্ছন্ন রে লক্ষ্মী। আজ রাতটা দেখ, তোর ওই মালি এখন যমরাজের দুয়ারে, আর তুই হবি আমার অমরত্বের সোপান। আমি শুনতে পেলাম এক নাগা অঘরী সাধু গম্ভীর কর্কশ স্বরে মন্ত্র পড়তে শুরু করলো। রুধিরং দেহি প্রাণং দেহি ঝটকেশ্বরী তুষ্টম। আমি ঝাপসা চোখে দেখলাম দুজন অঘরী সাধু মাকে চ্যাংদোলা করে আগুনের সেই চক্রের মাঝখানে বসিয়ে দিল। মা পাগলের মতো ছটফট করছেন, কিন্তু সেই লোহার মতো শক্ত হাতের বাঁধন আলগা হচ্ছে না। জমিদার মশাই নিজের কোমর থেকে একটা ধারালো ছোরা বের করে চোখের সামনে ধরলেন। এই তো সেই মুহূর্ত, বংশের শুদ্ধ রক্ত যখন সাধনার আগুনে পড়বে, তখন জরা মৃত্যু আমায় স্পর্শ করতে পারবে না। গিন্নিমা কাঁদতে কাঁদতে বললেন, তুমি কি সত্যি আমাকে নিজের হাতে শেষ করে দেবে?
আমি তোমার অর্ধাঙ্গিনী, আমাদের এত বছরের সংসার। আরে হ্যাট! সংসার তুচ্ছ, মায়া তুচ্ছ, সত্য শুধু ক্ষমতা। বলেই জমিদার বাবু কোনো দয়া মায়া না করে মায়ের বাঁ হাতের কবজির ওপর সেই ধারালো ছোড়া দিয়ে সজোরে এক টান দিলেন। না না কর্তা, না, এরকম করবেন না। মায়ের তপ্ত লাল রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। মহিম চৌধুরী সেই ঝরঝরে টাটকা রক্তে নিজের হাতের আঙুল ডুবিয়ে দিলেন। তারপর সেই রক্ত নিজের কপালে একটা লম্বা তিলকের মতো টেনে নিলেন। কি তেজ অনুভব করতে পারছি আমি। আমার শিরায় শিরায় নতুন শক্তি বইছে। এরপর যা ঘটল তা কোনো মানুষের কল্পনাতেও আসে না। সেই 3 অঘরী মাকে ঘিরে একটা বৃত্ত তৈরি করে দ্রুত লয় মন্ত্র পড়তে শুরু করলো। আগুনের নীল শিখাটা হঠাৎই যেন 10 হাত উপরে উঠে গেল। গুনিন বাবা, আমি দেখলাম মা যেন আগুনের মাঝে মোমের মতো গলতে শুরু করেছেন। তার সেই উজ্জ্বল সুন্দর মুখটা মুহূর্তের মধ্যেই কুঁচকে যাচ্ছে। তার ঘন কালো চুলগুলো চোখের পলকে ধপধপে সাদা হয়ে ঝরে ঝরে মাটিতে পড়ে গেল। গিন্নিমা ক্ষীণ গলায় শেষবারের মতো ডাকলেন, মায়ের শরীরটা দ্রুত কুঁকড়ে যেতে লাগলো। চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে যাচ্ছে, গাল দুটো গর্তে ঢুকে যাচ্ছে। চোখের সামনে এক রূপসী যৌবনবতী নারী কয়েক মিনিটের মধ্যে এক শতায়ু বৃদ্ধায় পরিণত হলেন। আর অদ্ভুতভাবে মহিম চৌধুরীর গায়ের বলিরেখাগুলো মিলাতে শুরু করে দিল। তার শরীরে যেন নতুন যৌবনের জোয়ার এলো। জমিদার মশাই নিজের পেশিবহুল হাতের দিকে তাকিয়ে অট্ট হাসি হেসে উঠে বললেন, দেখ লক্ষ্মী, তোর প্রাণ শক্তি এখন আমার ভেতরে। তুই শেষ হয়ে যাচ্ছিস আর আমি জন্ম নিচ্ছি নতুন করে। আমি অমর, আমি অবিনশ্বর। মার কথা বলতে পারলেন না। তার শরীরের মাংসপেশিগুলো যেন অদৃশ্য কেউ শুষে নিচ্ছে। শেষমেশ আগুনের সেই নীল আলোয় দেখা গেল মায়ের সেই পবিত্র দেহটা একটা প্রাণহীন কঙ্কালে পরিণত হয়েছে। শুধু সেই হাড়ির খাঁচার ভেতর তখনও যেন যন্ত্রণার এক নীরব চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আমার জ্ঞান লোপ পেল। পরে যখন জ্ঞান ফিরে আসলো, ওই জমিদার মশাই আমাকে শাসিয়ে বলেছিলেন এই কথা যেন আমি কাউকে না বলি। আর ওই দিন থেকেই আমি তার কথা মতোই চলতে শুরু করলাম। সে কতগুলো দিন কেটে গেছে। প্রচণ্ড জমিদার প্রথমে নিজের বাড়ির প্রত্যেকটি সদস্যের এই পরিণতি ঘটিয়েছিলেন। আর তার থেকেও বড় কথা, যখন জমিদার মশাই ওই দিন শ্মশানে অধিষ্ঠাত্রী জাটকেশ্বরীর পূজা মন্ত্রে পুরোপুরি দীক্ষা নিয়ে ফেলেছিলেন, আর একটি করে মৃতদেহ তার দরকার পড়তই। মালি থামল। তার শরীরটা থরথর করে কাঁপছে। ভেদুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে বলল, কিন্তু আমি এই গ্রামে পা রাখার পর থেকেই পিশাচের গন্ধ পাচ্ছি। এইখানে কি কোনো নারী পিশাচের উপদ্রব শুরু হয়েছে?
ভেদুগুনিনের কথা শুনে মালির শুকনো মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, যেন কিছু একটা বলতে গিয়েও ভয়ে গিলে ফেলছে। ভেদুগুনিন তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মালি, লুকিও না। আমি বাতাসের গন্ধে মরণকে চিনতে পারি। যে জমিদার নিজের স্ত্রীর প্রাণ শক্তি শুষে নিয়ে অমর হতে চেয়েছিল, সে কি তবে শেষ পর্যন্ত ওই ঝাটকেশ্বরী দাস হয়েই রইল? আর তুমি যে পিশাচিনীর কথা বললে, তার সাথে কি লক্ষ্মীপ্রিয়া মায়ের কোনো যোগ আছে? হঠাৎ একটা হাড় কাঁপানো শব্দে জঙ্গলটা কেঁপে উঠল। মাথার ওপরে প্রকাণ্ড অশ্বত্থ গাছটার একটা মোটা ডাল কোনো হাওয়া ছাড়াই আচমকা ভেঙে পড়ল ঠিক মালির পায়ের কাছে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে এলো, আর সেই অন্ধকারের ভেতর থেকে মনে হলো কেউ একজন খিলখিল করে হেসে উঠল। অমানসিক সেই হাসি মালির দু চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে ঝুপ করে মাটিতে বসে পড়ে দুই হাত জোর করে শূন্যে তাকিয়ে মাথা ঠুকতে লাগলো। কথা কথা গো, ক্ষমা করে দাও। আমি মুখ ফসকে সব বলে ফেলেছি, আমাকে নিয়ে যেও না। দয় তোমার কথা, দয় তোমার, ক্ষমা করে দাও। মালি, শান্ত হও মালি, শান্ত হও। কার কাছে ক্ষমা চাইছো তুমি? কে আছে এখানে? না গরিব বাবা, আর বলবেন না। আমি 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 আর কিছু বলবো না, আমি আর কিছু বলবো না। ওই দেখুন, ওই দেখুন, ওই ডালটা এমনি এমনি ভেঙে পড়েনি। ওটাই সংকেত, ওটাই সংকেত। তিনি শুনছেন, তিনি সব শুনছেন। কর্তা, কর্তা, ক্ষমা করে দিন। মালি তখন ধুলোয় মাথা ঠুকছে। তার আর্তনাদে যেন বনের অন্ধকার আরো ঘন হয়ে আসছিল। ভেদুগুনিন বুঝলেন এখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। যে অশুভ শক্তির ছায়া মালির ওপর পড়েছে, তার মোকাবিলা করার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন। তিনি নিঃশব্দে মালির সঙ্গ ত্যাগ করে বনের আড়াল দিয়ে মূল রাস্তার দিকে পা বাড়ালেন। এদিকে পঞ্চায়েত অফিস থেকে কাজ সেরে ফিরছিলেন বিডিও ত্রিদিবেশ সান্যাল। তাঁর জিপ গাড়িটা ভাঙাচোরা মোরাম রাস্তা দিয়ে ধীর গতিতে এগোচ্ছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হেডলাইটের আলোয় শুধু ধুলো আর ঝোপঝাড় চোখে পড়ছে। ড্রাইভার কাঞ্চন নিজের মনেই বিড়বিড় করে কি যেন বলছিল। কি হলো কাঞ্চন, এত কথা বলছো কেন? আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? সাহেব, এই রাস্তাটা আমার একদম ভালো লাগছে না। কেন জানি না, মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছু নিচ্ছে। কাল রাতেও এই জঙ্গল থেকে অদ্ভুত কান্নার শব্দ আসছিল। ধুর, ওসব তোমাদের মনের ভুল। সরকারি কাজ ফেলে কি আর দিনের আলোয় বের হওয়া যায়? একটু জোরে চালাও, ডেরায় গিয়ে শান্তি। ঠিক সেই মুহূর্তেই খট খট ঘর ঘর ইঞ্জিনটা কয়েকবার কেঁপে উঠে হঠাৎ নিস্তেজ হয়ে গেল। জিপটা রাস্তার মাঝখানে একদম থমকে দাঁড়ালো। চারপাশটা মুহূর্তের মধ্যে শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। আরে আবার কি হলো? গাড়িটা মাঝপথে থেমে গেল কেন? জানি না সাহেব, তেল তো ভর্তি ছিল। দাঁড়ান, আমি নেমে দেখছি একবার। কাঞ্চন কাঁপা কাঁপা হাতে দরজা খুলে নিচে নামল। সে বোনেটটা তুলে টর্চের আলো ফেলে সব দেখল। প্লাগ, ব্যাটারি সবই তো ঠিক আছে, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি নেই। কি দেখলে কাঞ্চন? ঠিক করতে পারবে? সাহেব, কিছুই তো বুঝতে পারছি না। গাড়ির কল কবজা সব তো ঠিকঠাকই আছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদের গাড়ির চাকাটা মাটির সঙ্গে আটকে রেখেছে। আরে সরো তো দেখি, তোমার এই ভূত প্রেতের ভয় এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি নিজে দেখি। বিডিও স্যার কথা শেষ করতে পারলেন না। কাঞ্চন হঠাৎ পাথরের মতো স্থির হয়ে সামনের দিকে আঙুল উঁচিয়ে ধরল।
তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, শুধু ঘর ঘর একটা শব্দ হচ্ছিল। কি হলো কাঞ্চন, ওদিকে কি দেখছো? ত্রিদিবেশবাবু কাঞ্চনের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। রাস্তার ঠিক 10 ফুট ওপরে, যেখানে কোনো অবলম্বন নেই, সেখানে শূন্যে ভেসে আছে একটা মূর্তি। হেডলাইটের ক্ষীণ আলোয় দেখা গেল এক তরুণী মেয়ে। তার পরনে বেনারসি শাড়ি, কপালে বড় করে চন্দনের ফোঁটা আর মাথায় লাল ওড়না, ঠিক যেন একটি বিয়ের সাজে সাজানো কণি। কিন্তু তার সাজের আড়ালে এক বীভৎসতা লুকিয়েছিল। তার হাতের কবজি থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত ঝরছে, যা মাটিতে পড়ার আগেই ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় এবং টকটকে লাল। মূর্তিটা এক অমানসিক তীক্ষ্ণ স্বরে হেসে উঠল, তারপর বলল, পথ ছাড়ো, নাকি আমায় নিয়ে যাবে? আজ আমার বাসর রাত। ওই শ্মশান ঘরে মহিম আমার জন্য অপেক্ষা করছে। বিডিও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বিস্মিত হয়ে বললেন, এ কি দেখছি কাঞ্চন, এটা কি কোনো বিভ্রম? মেয়েটা শূন্যে ভাসছে কি করে? সাহেব, সাহেবে মানুষ নয়, এ সেই পিশাচিনী। দেখুন, দেখুন ওর কবজিটা কাটা। ওই পিশাচ জমিদার ওকে শয়তানের কাছে অর্পণ করেছিল। মূর্তিটা হঠাৎ শূন্য থেকে বিডিও সাহেবের দিকে মুখটা ঝুঁকিয়ে আনল। তার মুখ থেকে মরা পচা মাংসের উৎকট গন্ধ আসছিল। তোমরা কি মহিমের লোক? ওকে পাঠিয়েছে তোমায়। আমার প্রাণটা তো কেড়ে নিয়েছে। আর তোমরা আমায় কি দেবে? তোমাদের রক্ত নাকি তোমাদের যৌবন? মেয়েটার গায়ের বেনারসিটা হঠাৎ করেই পুরনো হতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই সুন্দর সাজের আড়ালে এক কঙ্কালসার বীভৎস রূপ ফুটে উঠল যেন। তার হাতের নখগুলো বল্লমের মতো ধারালো হয়ে ওঠে। বিডিও সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো সে। এসো আমার সঙ্গে শ্মশানের ওই অন্ধকার কুঠুরিতে চলো। ওখানে আমরা সবাই অমর হব। ঝটকেশ্বরী দুষ্টম। কাঞ্চন আর বিডিও সাহেব দুজনেই পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। পালানোর ক্ষমতাটুকুও যেন নেই। কেউ যেন সেটাও হরণ করে নিয়েছে। ঠিক সেই সময় বনের আড়াল থেকে একটা ভারী গলার মন্ত্র পাঠ শোনা গেল। ওম হ্রিং ক্লিং চণ্ডিকায় নমঃ। ওম হ্রিং ক্লিং চণ্ডিকায় নমঃ। ওম হ্রিং ক্লিং চণ্ডিকায় নমঃ। মূর্তিটা যন্ত্রণায় এক বিকট চিৎকার করে উঠল। মূর্তিটার বিকট চিৎকারে চারপাশের গাছপালা যেন থর থর করে কেঁপে উঠল। সেই অমানসিক আওয়াজ বিডিও সাহেবের কানের পর্দা ছিঁড়ে ফেলার উপক্রম করল। ঠিক সেই মুহূর্তেই বনের অন্ধকার ভেদ করে ধীর পায়ে এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে কালো আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে রক্তচন্দনের তিলক। তিনি আর কেউ নন, স্বয়ং ভেদগুণী। ভেদগুণীন এক হাতে তার ঝোলাটা ধরে অন্য হাতে একটা লোহার ত্রিশূল মাটিতে ঠুকলেন। সেই শব্দের প্রতিধ্বনিতে বিডিও সাহেব আর কাঞ্চনের আচ্ছন্ন ভাবটা মুহূর্তের মধ্যে কেটে গেল। সাবধান, এক পাও নড়বেন না আপনারা। ওর চোখের দিকে তাকাবেন না, ওটা মায়া। বিডিও সাহেব আর কাঞ্চন যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তাদের শরীরে জড়তা কাটতেই তারা টাল সামলাতে না পেরে উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে গেলেন। কাঞ্চন হাঁপাচ্ছে আর বিডিও সাহেবের কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। কাঞ্চন মাটি থেকে ধর ফরিয়ে উঠে বিডিওর হাত ধরে বলল, সাহেব, সাহেব পালান,
ওই দেখুন ওটা ওটা আমাদের দিকে আসছে। পালান পালান। দুজন মিলে কোনো মতে হামাগুড়ি দিয়ে এবং তারপর দৌড়ে গিয়ে ভেদু গুনিনের পিছনে আশ্রয় নিলেন। তাদের বুক তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভেদু, তুমি আমাদের বাঁচাও। ওই মেয়েটা, ওটা কি? ভেদুগুনিন ভিডিওর দিকে না তাকিয়েই সামনে ভাসমান মূর্তির দিকে স্থির দৃষ্টি রেখে বললেন, ওটা মেয়ে নয় সাহেব, ওটা একটা অতৃপ্ত আত্মা। ছাটকেশ্বরীর অভিশাপে পিশাচিনীতে পরিণত হয়েছে। ওর শরীর নেই, শুধু আছে প্রতিহিংসা। ভাসমান কঙ্কালসার মূর্তিটা এবার শূন্যে নিজের নখগুলো নাড়াতে লাগলো। তার লাল চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সে এক বিভৎস অট্ট হাসি হেসে উঠল। ভেদু, তুই এসেছিস বাধা দিতে। ভীম যে রক্ত দিয়ে আমায় অমর করেছে, সেই রক্ত আজ তোকেও শুষে নেবে। বাচ্চার নইলে তোর ওই মন্ত্রে জ্বলে আর চিতার আগুনে ছাই হয়ে যাবে। চলে যা অপদেবতা, এই নিরপরাধ মানুষগুলোকে ছোঁয়ার ক্ষমতা তোর নেই। ভালোয় ভালোয় বলছি, ফিরে যা, নইলে আমার এই মন্ত্রের বন্ধনে তোকে এমন ভাবে বন্দি করব যে স্বয়ং মহাকাল এলেও তোকে মুক্ত করতে পারবে না। জাতকেশ্বরী দুষ্টম, আমার ক্ষুধা যে মেটেনি রে গুণিন। আজ এদের যৌবন দিয়েই আমি আমার বাসর সাজাবো। বলে মূর্তিটা তীরের মতো আকাশ থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ল ভেদু গুনিনেরও। তার ধারালো নখগুলো সরাসরি ভেদুর গলার দিকে লক্ষ্য করে এগোতে লাগলো। বিডিও সাহেব আর কাঞ্চন আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। এতই তেজ? তবে দেখ। ভেদু দ্রুত নিজের ঝোলা থেকে এক মুঠো হলদেটে যন্তর মন্তর গুঁড়ো বের করলেন। বিড়বিড় করে এক অদ্ভুত তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে তিনি সেই গুঁড়োটা সজোরে সামনের দিকে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সেই গুঁড়োগুলো বাতাসে মিশে গিয়ে এক প্রবল নীল বর্ণের অগ্নিশিখার মতো জ্বলে উঠল। আর ঠিক পিশাচিনী আর ভেদুর মাঝামাঝি জায়গায় মাটির বুক চিরে একটি অতি প্রাচীন শ্যাওলা ধরা পাথরের দেওয়াল যেন মায়া বলে খাড়া হয়ে গেল। পিশাচিনী সেই দেওয়ালে সজোরে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। পিশাচিনী যন্ত্রণায় গর্জে উঠে বলল, কি করলি তুই? এই মায়ার প্রাচীর দিয়ে আমায় আটকে রাখবি? এই দেওয়াল তোর পাপের দেওয়াল, এর ওপারে আসার সাধ্য তোর নেই। যা, ফিরে যা সেই শ্মশানের কুঠুরিতে। মূর্তিটা দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো, কিন্তু প্রতিবারই বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে যাচ্ছিল। সে বুঝল আজ তার শিকার হাতছাড়া হয়ে গেছে। সে তার কঙ্কালসার হাত দুটো মাথার উপর তুলে শেষবারের মতো চিৎকার করে উঠল, জাতকেশ্বরী নমঃ। আজ ফিরলাম, কিন্তু মনে রাখিস গুণিন, মহিম অমর হয়েছে ঠিকই, কিন্তু সেই অমরত্ব তোকে শাস্তি দেবে না। আমি আসছি, খুব শীঘ্রই আসছি। এক ঝটকায় মূর্তির চারপাশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো এবং চোখের পলকে সেই ধোঁয়ার কুণ্ডলী বনের গভীরে মিলিয়ে গেল। আকাশটা হঠাৎ পরিষ্কার হয়ে গেল, আর মায়াবী সেই প্রাচীরটাও বাতাসে কর্পূরের মতো একেবারে মিলিয়ে গেল। কাঞ্চন আর বিডিও সাহেব তখনও থর থর করে কাঁপছেন। কাঞ্চন তো বলেই ফেলল, বাবা গো, আজকে জ্যান্ত ফিরে যাব ভাবিনি। গুণিন বাবা, আপনি কে? আজকে আপনি ভগবান হয়ে আমাদেরকে বাঁচালেন। ভেদুগুণিন দীর্ঘশ্বাস ফেলে বিডিও সাহেবের দিকে তাকালেন। তাঁর চোখে তখন গভীর দুশ্চিন্তা।
আমি ভগবান নই কাঞ্চন, সাধারণ এক গুণী মাত্র। তবে শুনুন সাহেব, বিপদ কিন্তু এখনো কাটেনি। জমিদার বাড়ির সেই অন্ধকার খেলা এখন বনের সীমা ছাড়িয়ে রাস্তায় চলে এসেছে। আপনাদের খুবই সাবধানে থাকতে হবে। ডাকবাংলোর জীর্ণ বারান্দায় যখন তিনজনের পায়ের শব্দ পড়ল, তখন ঘড়িতে রাত প্রায় 2:30। ঝিঝি পোকা ডাক ছাপিয়ে চারপাশের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে চেপে বসছে। বিডিও সাহেব আর কাঞ্চন তখনও ঘোরের মধ্যে। ভেদুগুণিন ধীর পায়ে এগিয়ে গিয়ে বাংলোর সদর দরজায় নিজের ত্রিশূল দিয়ে 3টি টোকা দিলেন। তারপর বিড়বিড় করে কি যেন পুড়ে দরজার চৌকাঠে এক চিমটি বিভূতি ছিটিয়ে দিলেন। ডাকবাংলোর ভিতরকার বড় ঘর, আসবাবপত্র ধুলোয় ধূসর। এক পুরনো টেবিল ল্যাম্প আর তেলের প্রদীপ ধিক ধিক করে জ্বলছে। সাহেব, জল হবে? একটু জল, বুকটা ফেটে যাচ্ছে। বিডিও সাহেব ধপ করে একটা কাঠের চেয়ারে বসে পড়ে অস্ফুটে বলল, কাঞ্চন, আমরা কি সত্যি বেঁচে ফিরলাম? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওই বিভৎস চেহারা, ওই নখ, উফ! শান্ত হন সাহেব, শান্ত হন। ভয়কে যত প্রশ্রয় দেবেন, মায়া তত শক্তিশালী হবে। কাঞ্চন, কুঁজো থেকে জল খেয়ে নাও। আজ রাতটা এই ঘরেই কাটাতে হবে। সূর্য না ওঠা পর্যন্ত এই চৌকাঠ কেউ পেরোবেন না। ভেদু, তুমি যা করলে ওটা কি সত্যি কোনো তুকতাক নাকি আমাদের চোখের ভুল? ওটা মায়া ছিল সাহেব, কিন্তু ওর মারণ ক্ষমতা যে বাস্তব। ঝাটকেশ্বরীর অভিশাপ কোনো সাধারণ বিষয় নয়। মহিম যে তান্ত্রিক সাধনা শুরু করেছে, তার বলি হতে পারতেন আপনারা। আমি জানতাম আজ অমাবস্যার আগে পিশাচিনী শিকারে বেরোবে। কাঞ্চন বলল, কিন্তু গুণিন বাবা, ওই যে সেই প্রাচীন দেওয়ালটা উঠল, ওটা কোথায় গেল? আর ওই শ্মশানের কুঠুরিটা ঠিক কোথায়? সব জানবেন, তবে এখন নয়। আপনারা এই তক্তপোষে শুয়ে পড়ুন। আমি দরজার সামনে বসছি। আমার সামনে ওই প্রদীপটা জ্বলবে। মনে রাখবেন, যতক্ষণ এই আলো আছে ততক্ষণ কোনো অশুভ শক্তি এই ঘরে ঢুকতে পারবে না। বিডিও সাহেব আর কাঞ্চন ক্লান্তিতে আর আতঙ্কে নীল হয়ে তক্তপোষের ওপর গুটি সুটি মেরে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই বিডিও সাহেবের নাসিকা গর্জন আর কাঞ্চনের অস্ফুট বিড়বিড়ানি জানান দিল তারা ঘুমের অতলে তলিয়ে গেছেন। কিন্তু ভেদুগুণিন স্থির হয়ে বসে রইলেন দরজার মুখে। তাঁর সামনে মাটির প্রদীপের শিখাটা স্থির হয়ে জ্বলছে, হাতে ধরা সেই লোহার ত্রিশূল। রাত তখন 3:15। হঠাৎ করে বাইরে বাতাসের শব্দ বদলে গেল। বনের দিক থেকে আসা হাওয়াটা যেন গোঙানির মতো শোনাতে লাগলো। বাংলোর জানলার পাল্লাগুলো আছাড় খেতে শুরু করলো। ভেদুগুণিনের চোখ সরু হয়ে এলো। তিনি দেখলেন প্রদীপের শিখাটা লালচে হয়ে উঠেছে। হঠাৎ এক প্রচণ্ড ঝোড়ো হাওয়ার ঝাপটা ঘরের সবকটা জানলা একসঙ্গে খুলে দিল। মুহূর্তের মধ্যে টেবিলের ওপর রাখা সেই তেলের প্রদীপটা টপ করে নিভে গেল। ঘরটা ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। শুধু জানলার বাইরে থেকে আসা ফিকে জ্যোৎস্নাটুকু ঘরের মেঝেতে একটা অদ্ভুত নকশা তৈরি করল। ভেদুগুণিন অন্ধকারেও নড়লেন না। তিনি কান পেতে বাইরের শব্দ শুনছেন। জ্যোৎস্নার আলোয় তিনি দেখলেন বারান্দার মেঝেতে একটা ছায়া পড়েছে। ছায়াটা মানুষের মতো দীর্ঘ, কিন্তু তার আকার পাল্টে যাচ্ছে। ছায়াটা ক্রমে বড় হতে হতে ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। ভেদুগুণিন অন্ধকারের মধ্যেই নিজের ত্রিশূলটা শক্ত করে ধরলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে।
ছায়াটা যখন দরজার চৌকাঠের একেবারে কাছে, ঠিক তখনই বাইরে থেকে একটা হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে এলো। কোনো রক্তমাংসের মানুষের গলা নয়, যেন কয়েকশো বছর আগের কোনো সমাধি থেকে উঠে আসা শব্দ। চাটকেশ্বরী দুষ্ট, ওরে গুণীন, পাগল দিয়ে কি আর ক্ষুধার আগুন চাপা রাখা যায়? বাসর ঘরের আলো যে নিভে গেল। ভেদগুণীন ঘরের অন্ধকারেই টান টান হয়ে দাঁড়ালেন। মেঝের ওপর ত্রিশূলের ঠোকাঠুকিতে যে শব্দ হলো তা যেন অশুভ ছায়াটাকে এক মুহূর্তের জন্য থমকে দিল। বিডিও সাহেব আর কাঞ্চন তখন আধা জাগ্রত অবস্থায় বিছানায় কুঁকড়ে গেছেন। ভেদগুণীন অনুভব করলেন কেবল গায়ের জোরে এই শক্তির মোকাবিলা সম্ভব নয়। তিনি ধীর পদে মেঝের ওপর পদ্মাসনে বসলেন, হাতে ত্রিশূলটা কুলির ওপর আড়াআড়িভাবে রাখলেন। তারপর দু চোখ বন্ধ করে মনে মনে ডাক দিলেন তাঁর পরলোকগত সিদ্ধ পুরুষ গুরুদেবকে। হে গুরুদেব, পথ দেখান, পথ দেখান গুরুদেব। এই কালকূটের উৎস কোথায়? কার ইশারায় এই প্রকৃতি আজ বিকল? আমাকে আপনার দিব্য দৃষ্টি দান করুন প্রভু। ভেরুর ললাটে রক্তচন্দনের তিলকটা যেন হঠাৎ ধকধক করে জ্বলে উঠল। বাইরের ঝোড়ো হাওয়া সেই পিশাচিনীর অট্ট হাসি ম্লান হয়ে এলো। তার চারপাশে পৃথিবীটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখের সামনে ফুটে উঠল এক ভয়াবহ অতীতের দৃশ্য। এক জরাজীর্ণ অতি প্রাচীন মন্দির, চারদিকে ঘন জঙ্গল আর ভাঙা পাথরের স্তূপ, চারদিক কুয়াশায় ঢাকা। কিন্তু মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোচ্ছে এক অদ্ভুত রক্তিম আভা। ভেদু দেখতে পেলেন মন্দিরের চাতালে পিঠ দিয়ে বসে আছে এক দীর্ঘদেহী পুরুষ। তার পায়ের চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে আছে, জটাধারী চুল মাটিতে লুটোপুটি খাচ্ছে। সেই অবয়ব একান্তে বসে বিরতিহীনভাবে জপ করে চলেছে। ওং রেং ঝাটকেশ্বরী চামুণ্ডাই রক্তবীজ বিনাশিনী তষ্টম তষ্টম তষ্টম। ভেদু সবিস্ময়ে দেখলেন ওই লোকটির প্রতিটি উচ্চারণের সাথে সাথে মন্দিরের দেওয়ালে ফাটল ধরছে। হঠাৎ এক প্রবল শব্দে মন্দিরের সেই বিশাল পাথরের দরজাটা কোনো মানুষের ছোঁয়া ছাড়াই ধীরে ধীরে হাট করে খুলে গেল। ভেতরে রাখা ঝাটকেশ্বরী মূর্তির চোখে তখন অলৌকিক প্রাণ। ভেদু অস্ফুটে বলে উঠল, এ কি? মূর্তির পাষাণ প্রাণ পেয়েছে। ওই তো মূর্তির জীব ধীরে ধীরে লাল হয়ে উঠছে, যেন টাটকা রক্ত চুঁইয়ে পড়ছে ওখান থেকে। ভোরের আলো ফুটতেই ভেদগুণীন বিডিও সাহেব আর কাঞ্চনকে ডাক বাংলোর নিরাপদ ঘেরাটোপে রেখে বেরিয়ে পড়লেন। তার গন্তব্য এবার সেই অভিশপ্ত জমিদার বাড়ি। দিনের আলো ফুটলেও কুয়াশার এক পাতলা চাদর সারা গ্রামকে জাপটে ধরে আছে। জমিদার বাড়ির সদর ফটকের সামনে যখন ভেদু এসে দাঁড়ালেন, দেখলেন বিশাল লোহার গেটটা আগে থেকেই হাট করে খোলা। বাড়ির ভেতরটা দিনের আলোতেও কেমন যেন ছাই রঙা আর আচ্ছন্ন হয়ে আছে। ভেদু সাবধানে পা রাখলেন ভেতরে। বাড়িতে ঢোকার মুখেই এক তীব্র ভ্যাপসা গন্ধে তার নাকে হাত দিতে হলো। আষ্টে রক্তের গন্ধ! এই ভর দুপুরেও বাতাসের তেজ এমন মরা মানুষের দেহের মতো কেন? পায়ে পায়ে ভেতরে ঢুকলেন ভেদু। মার্বেলের মেঝেতে স্তূপ হয়ে পড়ে আছে চামচিকেদের লাদি আর ঝুল। চারপাশটা যেন কয়েকশো বছর ধরে পরিত্যক্ত, অথচ দিন কয়েক আগেও এখানে প্রাণের স্পন্দন ছিল। দালানের মাঝখানে আসতেই ভেদুর নজর গেল এক বিভৎস দৃশ্যের দিকে। সামনেই পড়ে আছে একটা শরীর,
পরনে সাধারণ ধুতি আর ফতুয়া, কিন্তু শরীরটা ঘাড় থেকে বিচ্ছিন্ন। সর্বনাশ! এ তো সেই মালি যে আমাকে মহিম জমিদারের সব খবর দিয়েছিল। ওর এই দশা করলো কে? ভেদু কয়েক পা এগিয়ে যেতেই দেখলেন দেহ থেকে হাত দশেক দূরে মালির বিচ্ছিন্ন মুন্ডুটা পড়ে আছে। চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার মুখটা এমনভাবে হাঁ করে আছে যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে কোনো চরম বিভীষিকা দেখেছিল। ও ভাগা, সত্যি কথা বলার মাসুল তোকে এভাবেই দিতে হলো। কিন্তু এই ক্ষত, এ তো কোনো তন্ত্রের ক্ষত নয়, এ যেন কেউ হাত দিয়ে ছিঁড়ে আলাদা করেছে। ঠিক সেই মুহূর্তেই ভেদু অনুভব করলেন বাড়ির ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। চারপাশের নিস্তব্ধতা ছিঁড়ে এক অশরীরী দীর্ঘশ্বাস শুনতে পেলেন তিনি। হঠাৎই পিছনের বিশাল কাঠের সদর দরজাটা কোনো মানুষের ছোঁয়া ছাড়াই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। বাইরের দিনের আলোটুকু এক নিমেষে আড়াল হয়ে গেল। ভেদু চমকে পেছনে তাকালেন। দিনের আলোতেও এই মায়া! সূর্যের তেজ থাকা সত্ত্বেও এই বাড়িতে অশুভ শক্তি এত প্রবল হয় কি করে? অন্ধকারে বাড়ির ভেতর থেকে একটা খিলখিলে হাসি ভেসে এলো। উপরতলার বারান্দায় যেন কার ছায়া দ্রুত সরে গেল। কে কে আছে? সামনে আয়! দিনের বেলায় আড়াল থেকে কাপুরুষের মতো শিকার ধরিস না। কোথায় মহিম? কোথায়? সেই হাসির শব্দটা এবার চারপাশ থেকে প্রতিধ্বনিত হতে লাগলো। মনে হলো যেন দেওয়ালের পাথরগুলো হাসছে। মহিম তো এখন অতীত রেখো নেই। হে রক্ত, এখন ঝাটকেশ্বরীর ভোগ। তুই নিজে এসেছিস মরণ ফাঁদে। এবার তোর মুন্ডটাও কি মধুর পাশে সাজিয়ে রাখবো নাকি? ব্রহ্মতেজ যার সহায়, তার সামনে তোর এই ছলা কলা টিকবে না। দরজা বন্ধ করে আমাকে আটকাতে চাস? তবে দেখ। ভেদু নিজের ঝোলা থেকে একটি ছোট্ট শঙ্খ বের করলেন। তিনি শঙ্খধ্বনি করলেন। সেই পবিত্র শব্দে সারা বাড়ির কাঁচের জানলাগুলো ঝনঝন করে কাঁপতে শুরু করল। কিন্তু ভেদু বুঝতে পারলেন লড়াইটা এবার আর বাইরের কোনো পিশাচিনীর সঙ্গে নয়, এবারে ইট পাথরে মিশে থাকা কোনো প্রাচীন ভয়ঙ্কর শক্তির সঙ্গে। শঙ্খের সেই তীব্র ধ্বনি যেন জমিদার বাড়ির রন্ধ্রে রন্ধ্রে আঘাত করল। দেওয়ালের পুলিশ তারা খসে পড়তে লাগলো, আর সেই অশরীরী হাসির শব্দ মুহূর্তের মধ্যে আর্তনাদে পরিণত হলো। বন্ধ জানলার কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যেতেই বাইরের দিনের আলো তীরের মতো ঘরে ঢুকে পড়ল। এক অদৃশ্য শক্তির ধাক্কায় সদর দরজাটা আবার সজোরে খুলে গেল। ভেদগুণীন কাল বিলম্ব না করে ধীর পদক্ষেপে সেই অভিশপ্ত প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। পিছনে তাকিয়ে দেখলেন সেই ঘন কুয়াশা আবার বাড়িটাকে গিলে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গেট দিয়ে রাস্তায় পা রাখতেই প্রকৃতির রূপ বদলে গেল। ঝকঝকে রোদ আর পাখির কলকাকলিতে চারপাশটা স্বাভাবিক। ভেদু গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার ধারে এক পুরনো বট গাছের তলায় একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তার পরনে মলিন ধুতি, কাঁধে একটি জীর্ণ চাদর। মাথাটা নিচু করে তিনি মাটির দিকে তাকিয়ে আছেন, স্থির, পাথরের মূর্তির মতো। ভেদু পাশ কাটিয়ে চলে যেতে চাইলেন, কিন্তু তার মনের ভেতর থেকে গুরুদেবের সেই গম্ভীর কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হলো। ভেদুতাম, এই মানুষটার চোখের জলেই হয়তো লুকিয়ে আছে
ওই ঝাটকেশ্বরীর কোপ কাটানোর চাবিকাঠি। কথা বল এর সাথে। ভেদু থমকে দাঁড়ালেন, ধীর পায়ে এগিয়ে গেলেন বৃদ্ধের সামনে। তাঁর ছায়া বৃদ্ধের ওপর পড়তেই মানুষটা চমকে উঠলেন না, শুধু মাথাটা সামান্য তুললেন। ভেদু দেখলেন লোকটার চোখ দুটো রক্তবর্ণ, যেন কত রাত তাঁর দু চোখের পাতা এক হয়নি। আপনি কে বাবা? এক পথিক। আপনার এমন দশা কেন বাবা? এই রোদ মাথায় নিয়ে এখানে এভাবে বসে আছেন কেন? বৃদ্ধ লোকটা লাঠিতে ভর দিয়ে টলমলো পায়ে উঠে দাঁড়ালেন। ভেদু জটাধারী চেহারা, গলায় রুদ্রাক্ষ আর কপালে সেই প্রদীপ্ত তিলক দেখেই তাঁর চিবুক কাঁপতে শুরু করলো। হঠাৎ তিনি হাউ হাউ করে কেঁদে উঠে ভেদুকে প্রণাম করতে উদ্যত হলেন। আপনাকে দেখার পর থেকে কেমন যেন আমার পাথরের মতো মুখটা হালকা হয়ে আসছে। মনে হচ্ছে কোনো দেবদূত পাঠিয়েছেন, স্বয়ং ভগবান। শ্রদ্ধা আর ভক্তি একসাথেই উথলে উঠছে আপনাকে দেখে। দোহাই আপনার, আপনি কে বাবা? ওসব করবেন না। আমি সামান্য একজন গণিত, তবে মানুষের কষ্ট যে আমার সহ্য হয় না। আপনার মনে অনেক অশান্তি দানা বেঁধে আছে বাবা। আপনার ঘর কি খুব দূরে? ঘর তো ছিল বাবা, কিন্তু সেই ঘর এখন যে শ্মশান, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। ভেদু তীক্ষ্ণ দৃষ্টিতে বৃদ্ধের চোখের দিকে তাকালেন, তারপর একটু ঝুঁকে পড়ে নিচু স্বরে বললেন, আপনার বিষাদ কি কোনো বিচ্ছেদ নিয়ে? আপনার মেয়ে, সে কি বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে চলে গিয়েছিল? কথাটা শুনেই বৃদ্ধের শরীরের কাঁপুনি দ্বিগুণ বেড়ে গেল। বিস্ময় মিশ্রিত কণ্ঠে তিনি প্রায় আর্তনাদ করে উঠলেন। কি বলছেন বাবা? আপনি জানলেন কি করে সব? কিন্তু না, আমার মেয়ে বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে যায়নি। আমার লক্ষ্মী মেয়ে তেমন নয় বাবা, আপনি ভুল বুঝছেন। সে তো খুশি মনে বিয়েটা করতে গিয়েছিল, কিন্তু বিয়ের রাতে লগ্ন আসার ঠিক আগের মুহূর্তে সে যেন বাতাসে কর্পূরের মতো অদৃশ্য হয়ে গেল। কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না বাবা, কোনো চিহ্ন পাওয়া গেল না। বৃদ্ধের ডুকরে কেঁদে ওঠা শব্দটা মেঠো পথের নিস্তব্ধতাকে যেন চিরে দিচ্ছিল। ভেদু উনিন কোনো মতে কথা বললেন না, শুধু তার হাতের ত্রিশূলটা মাটিতে শক্ত করে চেপে ধরে বৃদ্ধের অস্থিরতা কমার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর বৃদ্ধ নিজের চাদরের খুঁটে চোখ মুছে ধরা গলায় বলতে শুরু করলেন, কত খুঁজলাম বাবা, কত খুঁজলাম, কিন্তু তার কোনো হদিশ আর পেলাম না। গ্রামগঞ্জ জঙ্গল কোথাও বাকি রাখিনি আমি, কিন্তু পুলিশ প্রশাসন থেকেও শুরু করে মাতব্বর পর্যন্ত কেউ কোনো হদিশ দিতে পারল না তার। সবাই বলল মেয়ে নাকি নিজের ইচ্ছায় পালিয়েছে, কিন্তু বাবা, নিজের জন্মদাতা বাপকে না জানিয়ে আমার মেয়ে কোথাও যেতে পারে না, এ আমি নিশ্চিত। বৃদ্ধের গলার স্বর এবার পাল্টে গেল। এক অদ্ভুত আচ্ছন্ন ভাব যেন তাঁর চোখে মুখে ফুটে উঠল। তিনি ভেদুর হাতের কাছে এগিয়ে এসে নিচু স্বরে বললেন, সেই দিন রাতে বাবা, যে রাতে ও অদ্ভুতভাবে নিখোঁজটা হলো, তার ঠিক 3 দিন পর থেকে তো আমি একটা স্বপ্ন দেখলাম। আজও সেই দৃশ্য মনে পড়লে আমার রক্ত হিম হয়ে আসে। দেখলাম এক অন্ধকার মন্দিরে যার দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, সেখানে এক কঙ্কাল সার দীর্ঘদেহী পুরুষ আমার মেয়েটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মেয়ে হাঁচড় পাচড় করছিল বাবা,
প্রাণ ভিক্ষা চাইছিল তার থেকে। ওই লোকটা কোনো এক ভয়ঙ্করী অপদেবীর সামনে আমার আমার মেয়েটাকে ঠেলে ফেলে দিল বাবা। ঠিক সেই সময়ই তো স্বপ্নে আমার কুটুম আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বাবা, যদি কেউ আমাকে বাঁচাতে আসে তাকে ওই গ্রামের শ্মশানে খোঁজ নিতে বলবে। আমাকে গঙ্গা প্রসাদ ওই বিপদের দিকে টেনে এনেছে বাবা। আমি ইচ্ছা করে আসতে চাইনি, আমায় ক্ষমা করে দিও বাবা। গঙ্গা প্রসাদ নামটা কানে যেতেই ভেদু গুণিনের ভ্রু কুঁচকে গেল। ললাটের তিলকটা যেন একবার দপ করে উঠল। তিনি বৃদ্ধের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। গঙ্গা প্রসাদ? গঙ্গা প্রসাদটাকে? এই গ্রামে তো এই নামে কাউকে চিনি না। কে এই লোক যার কথা আপনার মেয়ে স্বপ্নের মধ্যে বলে গেল? গঙ্গা প্রসাদ নামটা উচ্চারিত হতেই বৃদ্ধের মুখায়ব মুহূর্তের মধ্যে বদলে গেল। এতক্ষণে সেই অসহায় কান্নার জায়গায় ফুটে উঠল চরম ঘৃণা আর আক্রোশ। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। থর থর করে কাঁপতে লাগলেন তিনি। ওই বাদর, ওই শয়তানের অবতারিত ছিল ওই সর্বনাশের মূল। গঙ্গা ছিল এই গ্রামের জমিদার মহিষের একমাত্র ছেলে। বাপের মতোই তো কুলাঙ্গার ছিল। বাইরে সাহেব সেজে থাকতো বড্ড, কিন্তু মনে মনে তার যে ওই পৈশাচিক লালসা, গ্রামের মেয়েদের উপর ওর সব সময় কুনজর থাকতো। কুসুমের বিয়ের ঠিক 7 দিন আগে ওই বাড়িতে এসে জবরদস্তি করতে চেয়েছিল। আমি সেদিন ওকে লাঠি উঁচিয়ে তাড়া করেছিলাম। তারপর থেকেই তো আমার ঘর ছাড়খাড় হয়ে গেল। ভেদুগুণিন এবার পুরো ছকটা চোখের সামনে দেখতে পেলেন। মহিম জমিদার আর তার ছেলে গঙ্গা প্রসাদ, বাপ আর বেটা মিলে এই গ্রামের বুকে এক নারকীয় তান্ত্রিক সাধনার জাল বুনেছে। মালতীর অদৃশ্য হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত বলিদান। তার মানে মহিমের ছেলে গঙ্গা এখন কোথায়? জমিদার বাড়িতে তো তাকে দেখলাম না। সেখানে তো শুধু মরা মানুষের গন্ধ আর অশরীরী হাসি। বৃদ্ধ চুপ করে রইলেন এবং কোনো কথা বললেন না। ভেদু চুপ করে রইল। তারপর সেইখান থেকে চলে যাবে ভাবছে, ঠিক এমন সময় রাস্তার মোড়ে ধুলো উড়িয়ে এসে দাঁড়ালো বিডিও সাহেবের জিপ গাড়ি। বিডিও ত্রিদিবেশ বাবু গাড়ি থেকে নেমে কপালে রুমাল মুছতে মুছতে এগিয়ে এলেন। ভেদু, সব জায়গায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। জমিদার বাড়ির ওদিকের অবস্থা তো সুবিধের ঠেকছে না। কি করবে ঠিক করছো? ভেদুগুণিন বৃদ্ধের দিকে একবার তাকিয়ে বিডিওর দিকে তাকিয়ে দেখল। তাঁর স্বরে এক অদ্ভুত গাম্ভীর্য। স্যার, গাড়ি ঘোরান। আমাদের এখনই মেঘডোবা গ্রামের শ্মশানে যেতে হবে। চাবিকাঠি ওখানেই লুকিয়ে আছে। জিপ গাড়িটা মেঠো পথ ধরে তীব্র গতিতে ছুটল মেঘডোবার দিকে। বিকেলের মরা আলোয় শ্মশান এলাকাটা যেন এক বিভৎস রূপ ধারণ করেছে। দূরে গঙ্গার চরের ওপর ধোঁয়া উঠছে। জিপ থেকে নেমে ভেদু আর বিডিও ঝোপঝাড় ঠেলে এগিয়ে চললেন সেই প্রাচীন শ্মশান মন্দিরের দিকে। মন্দিরের চত্বরে পা রাখতেই নাকে এলো কাঁচা রক্তের কটু গন্ধ। ভেতরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। কুঁজো হয়ে এক তান্ত্রিক পুরোহিত দেবী মূর্তির সামনে ঝুঁকে পড়ে আঙুল দিয়ে মেঝেতে কি যেন আঁকছে। কাছে যেতেই দেখা গেল সেটা কোনো আলপনা নয়, তাজা রক্ত দিয়ে আঁকা এক ভয়ানক তান্ত্রিক চক্র। পুরোহিত ওদের গায়ের ছায়া দেখেই সচকিত হয়ে মুখ তুলল। তার কপালে সিঁদুরের মস্ত তিলক, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। থামাও ওই বৈশাচিক খেলা। অনেক রক্ত ঝরিয়েছ, আর নয়। বলো, মালতী কোথায়? মহিমের ছেলে গঙ্গা তাকে কোথায় লুকিয়ে রেখেছে?
পুরোহিত হঠাৎই খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মন্দিরের পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে দ্বিগুণ হয়ে ফিরে আসতে লাগলো। মালতী সে তো আর নেই। সে জমিদার দ্বারা দেবী জাটকেশরীর চরণে সমর্পিত। তাকে ফেরত চাস? সাহস তো কম নয় তোর গুণিন। এখানে এলে ফেরা যায় না, কেবল মিশে যেতে হয় এই মাটির সঙ্গে। ভিডিও রাগত স্বরে এগিয়ে এসে বলল, আজে বাজে কথা বন্ধ করুন। আমি জামতলা ব্লকের বিডিও। আপনি যা করছেন তা দণ্ডনীয় অপরাধ। এক্ষুনি মেয়েটার হদিশ দিন, নইলে পুলিশ ডেকে এই ভণ্ডামির আস্তানা আমি গুঁড়িয়ে দেব। জেল খাটতে হবে আপনাকে। পুরোহিত এবার উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এক উন্মত্ত আক্রোশ ফুটে উঠল। জেল? আইন? তুই জানিস না কার পেছনে লেগেছিস তুই মূর্খ? এই শক্তির বিনাশ নেই। পুরোহিতের কথা শেষ হতে না হতেই আকাশ কালো করে প্রবল ঝড় শুরু হলো। শ্মশানের শুকনো পাতা আর ধুলো মিলে এক ঘূর্ণি তৈরি করলো মন্দিরের ভিতর। ঠিক সেই মুহূর্তে দূর থেকে এক ঝাঁক চামচিকের কর্কশ ডাক ভেসে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক হাজার চামচিকে কালো মেঘের মতো উড়ে এসে মন্দিরের প্রতিটি কোণ, প্রতিটি পাথর ঢেকে ফেলল। তাদের ডানার ঝাপটায় প্রদীপ নিভে গেল। চারপাশ অন্ধকার। সাবধান ভিডিও স্যার, এগুলো সাধারণ পাখি নয়, এগুলো অশুভ শক্তির দূত। অন্ধকারের মধ্যেই ভেদু দেখলেন মন্দিরের গর্ভগৃহে থাকা দেবীর উগ্র রূপ যেন জীবন্ত হয়ে উঠেছে। দেবীর পাথুরে জটা থেকে একটা লম্বা চুলের গোছা সাপের মতো কিলবিল করে বেরিয়ে এলো। বিডিও সাহেব কিছু বুঝে ওঠার আগেই সেই চুলের গোছা বিদ্যুতের গতিতে তার কোমর পেঁচিয়ে ধরল। এ কি ভেদু, বাঁচাও! আমাকে টেনে ধরেছে। অদৃশ্য শক্তির টানে বিডিও সাহেবকে শূন্যে তুলে আছাড় মারা হলো মন্দিরের ঠিক মাঝখানে থাকা হাড়ি কাঠের ওপর। সেই চুলের বাঁধন লোহার শেকলের চেয়েও শক্ত হয়ে তাকে হাড়ি কাঠে চেপে ধরল। ঠিক সেই সময় মন্দিরের পিছনের অন্ধকার থেকে দৌড়ে এলো এক ছায়ামূর্তি। তার শরীরে কোনো পোশাক নেই, সারা গায়ে মাখা শ্মশানের ছাই, হাতে এক বিশাল ঝকঝকে খড়গ যা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেই ব্যক্তিটি হলো গঙ্গা প্রসাদ, মানুষের রূপী এক জানোয়ার। গঙ্গা প্রসাদ উন্মাদ স্বরে চিৎকার করল, মায়ের ভোগে আজ এক পুরুষের বলি হবে। অনেক দিন পর এমন উপাচার পেয়েছেন মা। গঙ্গা প্রসাদ খড়গটা মাথার ওপর তুলল বিডিওর ঘাড় লক্ষ্য করে। বিডিও সাহেব যন্ত্রণায় আর আতঙ্কে কুঁকড়ে গিয়ে চিৎকার করতে লাগলেন, ছেড়ে দাও, আমাকে ছাড়ো। ভেদু, কিছু একটা করো। ভেদু মন্ত্রপুত জল হাতে নিয়ে গর্জে উঠে বলল, গঙ্গা, তোর পাপের ঘোড়া এবারে পূর্ণ হয়েছে। ব্রহ্মতেজের সামনে তোর এই টুকটাক ছাই হয়ে যাবে রে। ভেদু তার হাতে ত্রিশূলটা সজোরে মাটিতে ঠুকলেন। এক তীব্র আলোক ছটা মন্দিরের অন্ধকার চিরে বেরিয়ে এলো। ভেদু ত্রিশূল থেকে নির্গত সেই তীব্র আলোক ছটা মন্দির চত্বরকে এক মুহূর্তের জন্য দিনের আলোর মতো উজ্জ্বল করে তুলল। গঙ্গাপ্রসাদ যে খড়গ উঁচিয়ে বিডিওর দিকে এগোচ্ছিল, সেই আলোর তীব্রতায় চোখ ধাঁধিয়ে থমকে দাঁড়ালো। চামচিকের দল আর্তনাদ করে মন্দির ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলো। পুরোহিত গর্জে উঠল, গঙ্গা, কিসের অপেক্ষা? গুলি চড়া। এই অলোক ছটা কেবল তোর পথ রোধ করার ছল। গঙ্গাপ্রসাদ আবার খড়গ তুলল, কিন্তু এবার তার লক্ষ্য বিডিও নয়, সরাসরি ভেদু গুণিন। সে ছুটল ভেদুর দিকে। বিডিও হাড়ি কাঠে আটকা পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। তার গলা থেকে
কেবল গুঙানির আওয়াজ বেরোচ্ছে। তুই আজ নিজের নিয়তির নিজেই শিকার হবি গঙ্গা। তোর এই খড়গ তোর পাপের বোঝা আর বইতে পারবে না। ভেদু তার ঝোলা থেকে মন্ত্রপুত কুশ বের করে তাতে গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা প্রসাদের দিকে ছুঁড়ে দিলেন। কুশটি বাতাসে ভেসে গিয়ে গঙ্গা প্রসাদের কপালের ঠিক মাঝখানে বিঁধল। গঙ্গা প্রসাদের শরীর জমে গেল। সে তার হাত পা নাড়াতে পারল না, খড়গ হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। পুরোহিত এই দেখে ভয়ে নীল হয়ে গেল। সে বুঝল ভেদুর শক্তি তার ধারণার বাইরে। সে তখন দেবীর মূর্তির সামনে পড়ে থাকা সেই রক্তিম তান্ত্রিক চক্রের ওপর ঝাঁপিয়ে পড়ে কি যেন বলতে শুরু করল। মা ছাটকেশ্বরী, রক্ষা করো তোমার সেবককে, এই গুণিনকে ধ্বংস করো মা, এই রক্ত আমি তোমার পায়ে দেব। হঠাৎ দেবীর মূর্তির চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। মূর্তি যেন কেঁপে উঠল। সেই চুলের গোছা যা ভিডিওকে হাঁড়ি কাটে চেপে ধরেছিল তা এবার খুলে গিয়ে ভেদুর দিকে ধেয়ে এলো। ভেদু তার ত্রিশূল নিয়ে প্রস্তুত। তিনি দেবীর এই উগ্ররূপকে শান্ত করতে চাইলেন, কারণ তিনি জানতেন মালতীর মুক্তি এই শক্তির বিনাশের সঙ্গেই জড়িয়ে আছে। দেবী, উগ্র দেবী, শান্ত হন দেবী, শান্ত হন, নইলে আমার ত্রিশূল তেজ তোমার মূর্তি ভস্মীভূত করবে। শান্ত হন দেবী, শান্ত হন। ভেদুর কথাগুলো যেন মন্দিরের বায়ুমণ্ডলকে ঠান্ডা করে দিল। দেবীর উগ্র রূপ কমে আসতে লাগলো। চুলের গোছাগুলো ধীরে ধীরে মূর্তির চুলে ফিরে এলো। হাড়িকার থেকে ভিডিও মুক্তি পেলেন। তিনিও টলমলো পায়ে উঠে দাঁড়িয়ে কোণে সরে গেলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দিরের গোপন দরজা দিয়ে বেরিয়ে এলেন জমিদার মহিম প্রসাদ। তার হাতে এক বিষাক্ত ছুরি, চোখে উন্মত্ত আক্রোশ। সে তার ছেলের এই দশা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি। কিন্তু সে জীবিত নয়, জ্যান্ত লাশ যেন। ভেরু, আমার সব শেষ করে দিলি তুই। এই গ্রামে আমার ক্ষমতা, আমার রাজত্বকে কেড়ে নেবে। সে ভেদুর দিকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ভেদু তৈরি ছিলেন। তিনি তার ত্রিশূলটা মহিমের বুকের দিকে তাক করলেন। মহিম আক্রোশে অন্ধ সেই ত্রিশূলের মুখে নিজেই জড়িয়ে গেল। ত্রিশূলের ফলা মহিমের বুকে গেঁথে গেল। না, এটা হতে পারে না। মহিমের দেহটা ত্রিশূলে বিঁধে থাকা অবস্থায় গঙ্গা প্রসাদের দিকে চেয়ে ভস্মে পরিণত হলো। পুরোহিত এই দেখে ভয় এবং রাগে জ্ঞান হারিয়ে ফেলল। গঙ্গাপ্রসাদ কুশের প্রভাব থেকে মুক্ত হয়ে মহিমের মৃত্যু দেখে গর্জে উঠল। সে তার খড়গ আবার তুলল এবং এবার ভেদুর দিকে ধেয়ে এলো। গুণিন, আমি তোমাকে শেষ করব। এই গুণিনকেও। ভেদু তার ত্রিশূল মহিমের শরীর থেকে টেনে বের করে গঙ্গা প্রসাদের বুকের দিকে সজোরে ছুঁড়ে দিলেন। ত্রিশূলটি গঙ্গা প্রসাদের বুকেও বিঁধে গেল। গঙ্গা প্রসাদ আর্তনাদ করে তার বাবার মৃতদেহের ওপর পড়ে গেল। একই সময়ে পুরোহিত তার জ্ঞান ফিরে পেয়ে দেখল মহিম আর গঙ্গা প্রসাদ মৃত। সে মন্দির থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু শ্মশানের আধপোড়া কাঠখণ্ডগুলো যেন তাকে ঘিরে ধরল। মন্দির প্রাঙ্গণে এক নিস্তব্ধতা নেমে এলো। কেবল বিডিও সাহেবের হাঁপানি শোনা যাচ্ছে। ভেদু ধীরে ধীরে দেবীর মূর্তির কাছে এগিয়ে গেলেন। মূর্তির চোখগুলো এখন আর রক্তবর্ণ নয়, যেন এক গভীর বিষাদ ফুটে উঠেছে। সেদিন ভেদু ওইখান থেকে ভিডিওকে ফিরিয়ে আনবে, তারপর চলে যাবে
মালতীর বাবার কাছে, গিয়ে বলবে, দেখুন, আপনার মেয়ে তো আর ফিরে আসবে না। ওকে আপনারা শান্তিতে মুক্তি দিন, ও ঈশ্বরের চরণে ঠাঁই পাবে। এইটাই তো অনেক বড়। আপনার কারণেই আজকে আমার মেয়ের গতি হলো বাবা। ওই নরাদমগুলো শাস্তি পেল। আর কথা না বাড়িয়ে ভেদু ডাক বাংলোর দিকে ফিরে গেল। বাইরের আকাশে পাখপাখালির দল কিচিরমিচির করে ভরিয়ে তুলল মেঘ ডোবার পরিবেশ।